সবাই এটা একটু শেয়ার করো। চলতরিৎ যাদের যাদের দরকার এটা একটু শেয়ার করে দাও। সবাই এটা একটু শেয়ার করো। চলতরিৎ যাদের যাদের দরকার এটা একটু শেয়ার করে দাও। চলতরিৎ বেশিরভাগ দরকার কিন্তু ওই ওয়ালাইকুম সালাম। চলতরিৎ কিন্তু এই অধ্যায়টা বেশি দরকার হচ্ছে 21 ব্যাচের, যেহেতু 21 ব্যাচের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, আর 22 ব্যাচের যাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে এটা আছে তাদেরও কিন্তু এটা দরকার হবে, আর যাদের নাই ওরাও এক শটে যদি চলতরিতের ব্যাপার স্যাপার বুঝতে পারো তাহলে তো ভালোই। দেখি আমি টপিক লিখতেছি, যদি দেখি যে অ্যাটেন্ডেন্স বেশি তাহলে বেশি টপিক পড়াবো, আর যদি দেখি অ্যাটেন্ডেন্স কম তাহলে কম টপিক পড়াই ছেড়ে দিব। প্রথমত রোদ, রোদের উপর তাপমাত্রার প্রভাব, আমি টপিকগুলো লিখতেছি, ততক্ষণে আমি সময় দিচ্ছি মেম্বার বাড়ার। ওকে, তারণ বেগ, প্রবাহ ঘনত্ব, এদিকে আপেক্ষিক রোধও দিতে পারো। প্রবাহ ঘনত্ব গেল। আচ্ছা, তুল্য রোধ, বিদ্যুৎ বিল সংক্রান্ত, তারপর মোস্ট ইম্পর্টেন্ট কারশফের সূত্র। আমি আজকে যে ওয়ান শটে যে টপিকগুলো কভার করব সেগুলো লিখতেছি। আর এরপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই টপিকগুলো আজকে ওয়ান শটে আমি এই টপিকগুলো কভার করব। এবার দেখি উপস্থিতির উপর নির্ভর করে হেরফের হবে। ওকে, যারা যারা আসছো একটু সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু বলো। সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা বলো। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা বলো। মানে এই টপিক যেগুলো এখন দেখাবে এগুলো সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা টপিক এখানে বাদ পড়ে গেছে, সেটা আমি লিখতেছি, দেখো, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তুল্য রোধের আগেই সেটা পড়াবো। জুলের কি অবস্থা সবার? সবাইকে একটু কমেন্ট করে জানাতে পারবা সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা? শুরুতে গান শুনবা? আচ্ছা, এখন কতজন আছে? 70 জন আছে। আমার এখানে 70 দেখাচ্ছে। এই 70 জন যদি ঠিক 15 মিনিট পরে গান করব, 15 মিনিট পরে গান করব, 15 মিনিট পরেও যদি 70 জন থাকে তাহলে আমি গান করব। ওকে, যদিও গান শুনতে আসে নাই, এখন অনেকে বলবে ভাই আপনার গান শুনতে আসছে নাকি, পড়াইতে আসছেন, পড়াবে না, এরকম অনেকে আছে। তো সেজন্য আমি
মানে ওদেরকে যারা এটা বলতেছে যে আপনার গান শুনতে আসছে নাকি পড়াইতে আসছেন পড়াবেন, তো এটা যারা যারা বলতেছে ওরা যাতে কিছু বলতে না পারে সেজন্য 15 মিনিট ধরে যদি 70 জন থাকে তাহলে আমি বুঝে নিব এই 70 জন গান শুনতে চাইছে। ওকে, আচ্ছা দেখো আমি শুরু করতেছি রোধ, আপেক্ষিক রোধ, এইসব টার্ম থেকে আমি রোধ, আপেক্ষিক রোধ, রোধের উপর তাপমাত্রার প্রভাব, এই টপিকগুলো দিয়ে শুরু করতেছি। দেখো রোধ বা রেজিস্ট্যান্স, চলো আমি একটা প্রথমে তার আঁকতেছি, তার এটা একটা তার, অনেক মোটা তার আঁকছি, তুমি মনে করো এটা চিকন তার, সমস্যা নেই। এই মোটা তারের মধ্য দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, ঠিক না? তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহকে আই দিয়ে লিখতেছি। এদিক থেকে ওইদিকে হইতে পারে, এদিক থেকে ওইদিকে হইতে পারে, আমি জানি না কোন দিকে, কারণ আমি ব্যাটারি সোর্স তোমাদেরকে বলে দিই নাই। আচ্ছা, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখন রোধটা কি? পরিবাহীর যে ধর্মের কারণে, মানে এই পরিবাহীটার মানে তারের যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হবে তাকে রোধ বলে। তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত মানে কি? মনে করো এই তড়িৎ প্রবাহটা যাচ্ছিল, মাঝখানে আঁকা বাঁকা মেঠো পথ আছে, এখানে ভাঙা রাস্তা চোরা আছে, ভাঙাচোরা রাস্তা, সে যেতে পারতেছে না, বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে পরিবাহীর একটা ধর্ম যেটা তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেটাই রোধ, ঠিক না? আচ্ছা, এই রোধের দুইটা সূত্র আছে। কয়টা সূত্র? দুইটা। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। রোধের কয়টা সূত্র? দুইটা সূত্র, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, রোধও তত বেশি হবে। স্বাভাবিক, তুমি মনে করো তোমার 2 কিলোমিটার একটা রাস্তা, তোমার বাধা বেশি হবে না? স্বাভাবিক, বাধা বেশি হবে। 3 কিলোমিটার রাস্তা, বাধা আরো বেশি হবে। আচ্ছা, তার মানে আমি দেখতে পারতেছি যে দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্কটা সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আর আরেকটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই পরিবাহীর ক্ষেত্রফলটা। দেখো ক্ষেত্রফল এখন এতটুকু আছে, আমি যদি আরো মোটা করে আঁকতাম এতটুকু হইতো, আরো মোটা করে আঁকলে এতটুকু হইতো। তুমি চিন্তা করো তড়িৎ প্রবাহিত হওয়া মানে কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। মূলত মুক্ত ইলেকট্রনগুলা ছোটাছুটি করবে, ঠিক না? এখন তুমি নর্মাল কমন সেন্স দিয়ে বলো, আগে মনে করো 2টা বা 3টা মুক্ত ইলেকট্রন এই পথ দিয়ে যাইতো, ধরে নাও কথার কথা, 3টা মুক্ত ইলেকট্রন এখানে যাওয়ার সময় কষ্ট বেশি হবে নাকি কম হবে, নাকি বড় রাস্তা দিয়ে যাওয়ার সময় কষ্ট কম হবে? অবশ্যই 3টা ইলেকট্রন যখন বড় ক্ষেত্রফল এরিয়ায়, বড় ক্ষেত্রফল দিয়ে ঢুকবে তখন ওরা আরামসে যেতে পারবে, মানে তাদের বাধা কম। এখানের ক্ষেত্রে বাধার সম্মুখীন বেশি হওয়ার সম্ভাবনা। তার মানে ক্ষেত্রফল যত বড় বাধা তত কম, বা ক্ষেত্রফল যত ছোট বাধা তত বেশি। তার মানে সম্পর্কটা এরকম, রোধের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তো এই সম্পর্ক থেকে শেষ পর্যন্ত একটা প্রমাণ আসে, যেটা হচ্ছে আর সমান রো এল বাই এ। এই রোটা কি? রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা কার? এই তারের নিজস্ব একটা রোধ আছে, যেটা উপাদানের বলতেছি। কিসের? উপাদানের। এই তার মনে করো এটা একটা তামার তার, তামার হইলে তামার নিজস্ব, তামা একটা উপাদান না, এই উপাদানের নিজস্ব একটা রোধ থাকবে, মানে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে তড়িৎ প্রবাহকে। এটা যদি মনে করো নাইক্রোম, নাইক্রোমের তারের একটা নিজস্ব রো থাকবে, মানে এক এক তারের ক্ষেত্রে রো এর মানটা এক এক রকম, এক এক উপাদানের তারের ক্ষেত্রে রো এর মান এক এক রকম। রো হচ্ছে কি? আপেক্ষিক রোধ। এখান থেকে তুমি আপেক্ষিক রোধের সূত্র বের করতে পারো। আপেক্ষিক রোধের ক্ষেত্রে এ আর ডিভাইডেড বাই এল, অথবা আর এ ডিভাইডেড বাই এল, যেটাই বলো, আপেক্ষিক রোধের সূত্র আর নর্মাল রোধের সূত্র।
আচ্ছা, না মুছি, আমি পৃষ্ঠা নিয়ে আরেকটা। এবার রোধ নিয়ে যেহেতু পড়াচ্ছি, রোধ কোন সময় বাড়ে, কোন সময় কমে। তুমি যদি একটা পরিবাহীর তাপমাত্রা বাড়াও, পরিবাহীর তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। তাপমাত্রা বাড়ালে রোধ কেন বাড়ে? তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ার কারণটা হচ্ছে, এটা একটা পরিবাহী, মনে করো এটা একটা পরিবাহী, হ্যাঁ, এটার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এখন তুমি এর তাপমাত্রা বাড়াই দিছো, তাপমাত্রা যদি বাড়াই দাও ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যাবে। ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যাওয়া মানে কি? বেড়ে যাওয়া মানে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বাড়ি খাবে না, তখন গতিশক্তি বেড়ে যাবে না? ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বাড়ি খাবে, নিজেদের মধ্যে বাড়ি খাইলে সংঘর্ষ হবে, সংঘর্ষ হলে গতিতে একটু বাধাপ্রাপ্ত হবে, মানে সহজে যেতে পারবে না, বাড়ি খেয়ে আবার অন্যদিকে যেতে চাইবে, আবার বাড়ি খাবে, আবার এটা একটু ঝামেলা হয়ে যাবে, মানে রোধ বেড়ে যাবে। ফ্লুয়েন্টলি চলতে না পারাটাই তো রোধ বেড়ে যাওয়া, ঠিক না? আচ্ছা, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টা। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তুমি প্রথমে তাপমাত্রা বাড়াবা, রোধ কমবে, উল্টা, পরে একটা পয়েন্টে গিয়ে রোধ বেড়ে যাবে, মানে উল্টা কাহিনী। তো এত কাহিনী না করে, এত কাহিনীর এইসব ব্যাপারগুলো বেসিক ক্লাসের মধ্যে দেওয়া হবে। আপাতত ওয়ান শটের মধ্যে এটা জেনে রাখো, কোনো একটা পরিবাহীর বা যে কোনো একটা বস্তুর বা তারের আলফার মান যদি পজিটিভ হয়, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। আমি এখনো বলি নাই আলফা কি, পোলাপাইন কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে। রোধ বাড়ে। আর আলফার মান যদি নেগেটিভ হয়, তাপমাত্রা বাড়ালে রোধ কমে, উল্টা কাহিনী ঘটবে। মানে কি? আলফাটা কি? আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, যেটার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, বা রোধের উষ্ণতা সহগ বলতে পারো, অথবা গুণাঙ্ক বলতে পারো, যে কোনো একটা বলতে পারো। আলফার মান যদি পজিটিভ আসে, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে। আলফার মান যদি নেগেটিভ আসে, তাপমাত্রা বাড়ালে রোধ কমবে। আচ্ছা, এখন এই রোধের উপর তাপমাত্রার প্রভাবের একটা সূত্র হচ্ছে আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা। এটা কি? আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা। আমি ডিরেক্ট সূত্র পড়াচ্ছি। আর থিটাটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর 0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ বা গুণাঙ্ক, তুমি যেটাই বলো, এটা পার ডিগ্রি সেলসিয়াস এককে। আর থিটাটা হচ্ছে যে কোনো তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা যেটা ডিগ্রি সেলসিয়াস এককে। ওকে, আর রোধের একক তো ওহম। রোধের একক কি? ওহম। আচ্ছা, এই সূত্রটা যদি তুমি বুঝে থাকো, এই সূত্র রিলেটেড একটা ম্যাথ করতে দিব। আমি ক্লাস দেখি সব ঠিকঠাক আছে কিনা। সরি, আমার কাশি ডিস্টার্ব করতেছে বেশি। যাই হোক, সরি, একটু দেখো এই সূত্রটা কি। আর থিটা সমান থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই থিটা মানে কি? এই থিটাটা তোমাকে প্রশ্ন কিরকম দিবে, আমি একটা প্রশ্ন দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ করে দেখাই। এতগুলো পিডিএফ, দেখো এটা একটু দেখো। ভালো মতো প্রশ্নটা দেখো। এটাও কিন্তু বোর্ডে 2 বার আসছে। কুমিল্লা বোর্ড 2010-এ আসছে, যশোর বোর্ড 2011-তে আসছে। একটু দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। ভালো মতো খেয়াল করবা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে যে কোনো একটা তাপমাত্রায় কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে। তার মানে দেখো, আমি এখানে লিখতেছি, তোমরা উত্তর দেখিও না এখন।
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত দেওয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 65 ওহম। আচ্ছা, বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে, মানে আর 200 সমান কত জানতে চাচ্ছে। আচ্ছা, এবারে বলে দিছে টাংস্টেনের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা সমান, মানে আলফার মান দিয়ে দিছে 4.5 ইন্টু 10 ইনভার্স 3 পার ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা আরেকটা থিটাও জানি, এই থিটা 1 ধরি, থিটা 1 জানি কত, 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ একটা দেওয়া আছে। আমার থেকে জানতে চাচ্ছে থিটা 2, মানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা জানতে চাচ্ছে, ঠিক না? তো এখন আমরা সূত্র জানি কি, দেখো আমি কোন দিকে লিখবো, কোন দিকে লিখলে ভালো হয়। দেখো সূত্র, ওরা দেখো আর টি লিখছে, আমি থিটা লিখছি আর কি, একই কথা। ওরা আর গরু লিখবে, এখানে গরু দিবে, সমস্যা কই। আর ছাগল লিখবে, এখানে ছাগল দিবে, সমস্যা কই। টি আর টিটা নিয়ে মারামারি লাগার কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, এখানে দেখো একটা বিষয়, আমাদেরকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে বলছে, মানে আমাদের এই সূত্রটা লিখতে হবে। দেখো আর 200 সমান আর নট 1 প্লাস আলফা ইন্টু 200। কেমনে লিখছি? ওই আগের সূত্রটা, আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা, এই সূত্র থেকে লিখছি, এই সূত্রটা থেকে লিখছি। আর 200 সমান আর নট 1 প্লাস আলফা 200। এখন তুমি আলফার মান জানো, প্রশ্নে দিয়ে দিছে, আলফার মান জানো না? আলফার মান জানো, এদিকে 200 এটা জানো, আর 200 এর মানটা বের করতে হবে। ওমা, কিন্তু তুমি তো আর নট এর মান জানো না। আর নট এর মান কি জানো? জানো না। তো আর নট এর মান যেহেতু জানো না, তো আর নট এর মানটা কিভাবে বের করবা? তুমি দুইভাবে করতে পারো, এটা দুইভাবে করতে পারো। তুমি চাইলে প্রথমত ওই 25 ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে না, আর নট 1 প্লাস আলফা থিটা, থিটা মানে এখানে 25, এখানে হবে কত? কে কল করে? কে একটা কল দিয়ে উড়াই ফেলতেছে। আচ্ছা যাই হোক, ক্লাস টাইমে কল ধরা যাবে না। আর 25 এর মান দেওয়া আছে 65 ওহম, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান 65 দেওয়া আছে। আর নট জানি না, তো আর নটটা বের করতে হবে। তো আর নটটা বের করি আমরা। আর নট সমান আর 25 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 25। এখান থেকে এভাবেও বের করতে পারো। উপরে আর 25 এর মান আছে 65, নিচে হচ্ছে 1 প্লাস 4 ইন্টু কত, 4.5 ইন্টু 10 ইনভার্স 3 আলফার মান ইন্টু 25। এখান থেকে তুমি আর নট বের করতে পারো। এই আর নটটা তুমি 200 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যেটা বের করবা সেখানে বসায় দিতে পারো এই আর নটের মানটা। অথবা তুমি কিরকম করে করতে পারো দেখো, অথবা তুমি আরেকটা নিয়মে করতে পারো, সেটা হচ্ছে তুমি প্রথমে লিখবা যেটা দেয়া আছে আর কি, আর 25 ইজ ইকুয়াল টু 1 আর নট, দেখো আর নট 1 প্লাস আলফা ইন্টু 25, এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা লিখবা আর 200 সমান আর নট 1 প্লাস আলফা ইন্টু 200, এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 ভাগ 1 দিব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিলে কি আসে দেখো তো, আর 200 নিচে আর 25 ইকুয়াল টু, আগে 2 নম্বরটা লিখব, নিচে 1 নম্বরটা লিখব। এখান থেকে আর নট কাটা চলে যাবে। আর 25 মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মান 65 ওহম দেওয়াই আছে, সেটা এই পাশে এনে গুণ করে দাও, এই পাশে এনে গুণ করে দাও 65। এরপরে আলফার মানও জানো, বাকি সব মান জানো, তাহলে আর 200 এর মানটা বের হয়ে যাবে। ওকে, দেখো এখানে সেভাবেই করছে। ওরা কিভাবে করছে দেখো, ওদের প্রসেসটা দেখো। আর 25 সমান লিখছে একটা 1 নম্বর সমীকরণ, আর 200 সমান লিখছে 2 নম্বর সমীকরণ, 2 কে 1 দিয়ে ভাগ দিয়ে দিছে, আর 200 এর মান পাইছে 111। আর 200 এর মান কত পাইছে? 111।
কে ফোন দিচ্ছে এটা? আচ্ছা যাই হোক, ফোন পরে চেক করব। পোলাপাইনের কি অবস্থা দেখি। এটা বুঝছো কিনা বলো না, এটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এটা ক্লিয়ার হলে এরপর এটা কোন পৃষ্ঠা? আচ্ছা ভুলে রয়ে গেছে। এটা মুসলাম। আমি কারশফের সূত্র পড়াবো কিন্তু আজকে, কারশফের সূত্র পড়াবো কিন্তু। ওকে এটা গেল। হ্যাঁ এবার 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 যে টপিকটা সেটা হচ্ছে রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা। রোধ কিসের কিসের উপর নির্ভর করে? রোধ নির্ভর করে লেট, তোমরা যারা লেটে ক্লাস করতে আসো ওদের উপর। রোধ নির্ভর করে লেটের উপর। কিরকম লেটের উপর একটু দেখো। লেট মানে প্রথম পয়েন্ট এল দিয়ে, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট। রোধ নির্ভর করে পরিবাহীর লেন্থের উপর, এল দিয়ে হচ্ছে লেন্থ। পরিবাহীর এরিয়ার উপর, পরিবাহীর টেম্পারেচারের উপর, পরিবাহীর এলিমেন্টসের উপর মানে উপাদানের উপর। লেন্থের উপর, এরিয়ার উপর, টেম্পারেচারের উপর, এলিমেন্টের উপর। তোমাকে যদি পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে অনুধাবনমূলক প্রশ্ন, রোধ কিসের কিসের উপর নির্ভর করে, তুমি লিখবা পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পরিবাহীর তাপমাত্রার উপর, পরিবাহীর উপাদানের উপর। ঠিক আছে? ওকে 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 ওকে। এরপর 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 তারণ বেগ নামক একটা টপিক পড়াবো। দেখো ইলেকট্রন, দেখো ইলেকট্রন মনে করে এটা একটা পরিবাহী। এই পরিবাহীর এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত, নিম্ন বিভব প্রান্ত, এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত। এটা যদি একটা ব্যাটারি হয়, দেখো ব্যাটারি, এই ব্যাটারির লম্বা দণ্ডটাকে আমরা বলি, এটা লম্বা দণ্ডটা হচ্ছে পজিটিভ, ছোট দণ্ডটা হচ্ছে নেগেটিভ। সবসময় কারেন্ট বের হয় পজিটিভ দণ্ড থেকে, ঠিক আছে? আর ইলেকট্রন বের হয় আমরা জানি নেগেটিভ দণ্ড থেকে, ঠিক না? মানে নেগেটিভ দণ্ড থেকে ইলেকট্রন বের হয়, পজিটিভ দণ্ড থেকে কারেন্ট বের হয়, আমরা সেটা ধরে নিই প্রচলিত দিক হিসেবে। তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে কে? ইলেকট্রন। ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর কারেন্ট, কারেন্ট যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, কারেন্ট যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন তারণ বেগ, তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, এই টপিকটা কি? তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি এই টপিকটা হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন এই পরিবাহীর দিকে আসতেছে, মনে করো আসলো। ইলেকট্রনটা পরিবাহীতে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যে বেগে ধাবিত হচ্ছে, কি বললাম? নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যে বেগে ধাবিত হচ্ছে তাকে বলতেছি ইলেকট্রনের তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। কি বললাম? তাকে বলতেছি ইলেকট্রনের তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, তার মানে তারণ বেগের টপিকটা আমরা মোটামুটি বুঝতে পারছি।
তাহলে যে বেগ নিয়ে ইলেকট্রন নিম্ন বিভব প্রান্ত থেকে পরিবাহীর উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে বলা হয় কি ইলেকট্রনের তারণ বেগ বা ইংলিশে ড্রিফট ভেলোসিটি। এখন তারণ বেগ সম্পর্কিত একটা সূত্র তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে I সমান নাভি, কি বলতেছি, তড়িৎ প্রবাহ সমান সুলাইমান শুকন। সুলাইমান শুকন নেভিতে চাকরি করতো না, ওই সুলাইমান শুকন দিয়ে মনে রাখবো। I সমান নেভি। নেভি মানে কি? নেভি এখান থেকে আমাদের ভিটা, এই ভিটাই হচ্ছে তারণ বেগ, ভিটা হচ্ছে তারণ বেগ, তাহলে ভি সমান I বাই NAE, I বাই NAE। এখানে N হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, যার একক হচ্ছে পার মিটার কিউব। এ হচ্ছে ক্ষেত্রফল, I হচ্ছে তড়িৎ প্রবাহ, V হচ্ছে তারণ বেগ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর V হচ্ছে তারণ বেগ, তারণ বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর E হচ্ছে ইলেকট্রনের চার্জ, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। যেহেতু তারণ বেগ ইলেকট্রনের তারণ বেগ হয় সেজন্য ইলেকট্রনের চার্জ, যেটা মুখস্থ 1.6 × 10⁻19 কুলম্ব। কি বলতেছি? I সমান নাভি দিয়ে মনে রাখবো, I ডিভাইডেড বাই NAE। N সমান হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, A হচ্ছে ক্ষেত্রফল, I হচ্ছে তড়িৎ প্রবাহ, V তারণ বেগ, E ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র দেখো, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র দিয়ে ম্যাথ আসে, সেজন্য এটা পড়াবো। নোট করতেছে? নোট করে জমা দিবা, নোট করে পোস্ট দিবা। ওকে, দেখো জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। হ্যাঁ, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। এটা জুলের তাপীয় ক্রিয়ার সূত্রের মাধ্যমে জানতে পারি। কিরকম? মনে করো তোমার বাসার মধ্যে একটা লাইট জ্বলতেছে, ঠিক না? ওখানে কারেন্ট ফ্লো হচ্ছে না? কারেন্ট ফ্লো এর ফলে সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ প্রবাহ মানে তো কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো হচ্ছে, সেখানে তোমার লাইটটা বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর করছে, ঠিক না? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এখন তুমি দেখতেছো, তুমি আশেপাশে সবকিছু দেখতেছো, যেহেতু লাইট জ্বলে উঠছে। এখন তুমি লাইটটা যখন ধরবা, তুমি কি লাইটটা ধরার সাথে সাথে কি লাইটটা নর্মালি মনে হবে, নাকি তোমার হাত পুড়ে উঠবে, জ্বলে উঠবে, ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা হবে? এরকম হবে না। কেন? কারণ বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের ফলে তাপও উৎপন্ন হচ্ছে। বা তুমি একটা খোলা তার, যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে, কোনো অন্তরক নাই, কোটেড থাকে না। মনে করো একটা তার দেখি আমরা, লাল তার, নীল তার, কালো তার। এই কালোগুলো হচ্ছে বাইরের অন্তরক পদার্থগুলো, খুলে ফেললে ভিতরে আমরা তামার তার বা লাল লাল কিছু তার দেখতে পাই। তুমি ডিরেক্ট কারেন্টের লাইন লাগায় যদি ওই তারগুলো ধরো, তোমার আঙ্গুল যেখানে ধরবে তোমার সেখানেই পুড়ে যাবে। উমা, বিদ্যুতের ফলে আঙ্গুল কেন পুড়ে যাচ্ছে? তার মানে সেখানে তাপ আসতেছে, ঠিক না? তার মানে বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, মানে গরম হয়ে যাচ্ছে, পরিবাহী গরম হচ্ছে। এই গরম হওয়ার পরিমাণটা কিরকম সেটা নিয়ে জুলের তাপীয় ক্রিয়ার 3টা সূত্র আছে। সেখান থেকে ফাইনাল সূত্রটা হচ্ছে H সমানুপাতিক I² RT। তো এখানে জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র, দ্বিতীয় সূত্রটা হচ্ছে রোধের সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে সময়ের সূত্র।
বা সমকালের সূত্র। তিনটা সূত্রই কিভাবে মনে রাখা যায়? যার সমীকরণ থেকে H সমান I স্কয়ার RT, সেখান থেকেই মনে রাখা যায়। প্রথম সূত্রটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে সমকালের সূত্র। আচ্ছা, তোমরা তাপগতিবিদ্যা যারা পড়ছো তারা জানো বা 9-10-এও পড়ে আসছো, উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে ms ডেল থিটা। এখানে mটা হচ্ছে ভর, বস্তুর ভর, sটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেলটিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। ঠিক না? এটা হচ্ছে প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র, এটা তৃতীয় সূত্র। তুমি আরেকটা ছোটবেলা থেকে জেনে আসছো, উৎপন্ন তাপ। ছোটবেলা বলতে 9-10-এ হয়তো শিখছো, না শিখলেও আমি বলতেছি। উৎপন্ন তাপের সূত্র হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য। আচ্ছা, এখন এই দুটোটা সূত্রকে কম্বাইন করেও তুমি লিখতে পারবা ms ডেল থিটা সমান I স্কয়ার RT। এই সূত্রটাকে তুমি কম্বাইন করেও লিখতে পারবা অথবা আলাদা আলাদা করেও হিসাব করে লিখতে পারবা। এখানের মধ্যে এখন এই রিলেটেড একটা ম্যাথ করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে এই রিলেটেড কিরকম প্রশ্ন আসে। চলো একটা ম্যাথ করি। ডিরেক্ট এখান থেকে দেখাবো, আমি করে দেখাচ্ছি না, এখানের মধ্যে আছে, সলভ সহ করা আছে। এগুলো বই থেকে নেওয়া, এগুলো বই স্ক্যান করছি, ইশাক স্যারের বই স্ক্যান করে তুলে দিচ্ছি এখানে জাস্ট। তোমাদের যাদের বই আছে আর পিডিএফ করার দরকার নাই। দেখো কি কি বলছে একটু দেখো। 50 ওহম রোধের ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চললে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে? এখানে কি কি দেওয়া আছে দেখো। আর এর মান দেওয়া আছে, তড়িৎ প্রবাহের মাত্রা দেওয়া আছে I, সময় দেওয়া আছে সেকেন্ড এককে, ঠিক আছে, সেকেন্ড এককেই লাগবে। এরপর 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তার মানে ডেলটিটা কত? ডেলটিটা মানে হচ্ছে 100 বিয়োগ 0 মানে 100। ডেলটিটার মানও দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এইটা একটু ভালো মতো খেয়াল করো, এটা ডেলটিটা সমান 100 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, কিন্তু আমরা আপেক্ষিক তাপে লিখছি জুল পার কেজি পার কেলভিন। তো এটাকে এখন কেলভিন একক নিয়ে প্লাস 273 লিখে দিব, 273 যোগ করে কেলভিনে নিয়ে যাব 373। নো, এটা কি পার্থক্য করার সময় তুমি চিন্তা করো, তুমি কি করছো? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিছো, তারপরে ওদের পার্থক্য বের করছো, ঠিক না? আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত? 273 কেলভিন। 100 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত? 373 কেলভিন। তাহলে পার্থক্য কত? পার্থক্য 100 কেলভিন। তুমি ডিরেক্ট এটা লিখবা, ডেল থিটা সমান 100 কেলভিন। মূলত যখন পার্থক্য বললে সেলসিয়াস আর কেলভিনে সেম, পার্থক্য বললে সেলসিয়াস আর কেলভিনে একই হয়, কারণ তাদের মৌলিক ব্যবধান 100। সেজন্য তুমি জাস্ট এটা মনে রাখবা, তুমি 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাবা, 100 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাবা, এরপরে পার্থক্যটা লিখবা। ওরা যে 100 ডিগ্রি সেলসিয়াস লিখছে এটাকে কেলভিনে নিতে হবে, না হলে উত্তর ভুল আসবে। আচ্ছা, এখান থেকে জানতে চাইছে m মানে পানির ভরটা কত। ভাইয়া এসটা কোত্থেকে জানছে? এস মুখস্থ, পানির আপেক্ষিক তাপ মুখস্থ 4200, বরফের 2100। ওকে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে মুখস্থ। আচ্ছা, এটা গেল। এবার একটু খেয়াল করো, এখন আমরা কি লিখব? আমরা ডিরেক্ট লিখব I স্কয়ার RT সমান ms ডেল থিটা। এখান থেকে m এর মান লাগবে, তো I স্কয়ার RT এর মানটা আগে বের করছে ওরা, এই যে এখানে 20000 জুল বের করছে, সেটাকে s এবং ডেল থিটা দিয়ে ভাগ দিলেই চলে আসবে। চলো কই s এবং ডেল থিটা, এটা হচ্ছে s, এটা ডেল থিটা, দুটোটা দিয়ে ভাগ দিলেই আমাদের ভরের মানটা চলে আসবে। ওরা অনেক বড় করছে, আমরা এক লাইনেই করে দিতে পারবো।
আমরা লিখব m ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি ডিভাইডেড বাই এস ডেল টিটা। সেখান থেকে m এর মানটা আসবে কেজি এককে, m এর মানটা আসবে কেজি এককে। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, সেম আরেকটা ম্যাথ, সেম পারবা তোমরা এটা। মিস্টার কাশ্যপের সূত্রে আসতেছি আমরা। এরপর কাশ্যপের সূত্রে আসার আগে আমি দেখি আর কিছু কি বাকি আছে কিনা। রোধ, আপেক্ষিক রোধ, রোধের উপর তাপমাত্রার প্রভাব, তারণ বেগ, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, প্রবাহ ঘনত্ব, এরপর তুল্য রোধ, বিদ্যুৎ বিল সংক্রান্ত, এগুলো একটু দেখাবো। প্রবাহ ঘনত্ব এখানেই বুঝাই দিই। প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো কারেন্ট ঢুকছে, মানে আই যদি কারেন্ট হয় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো কারেন্ট ঢুকছে, সেটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব, যেটা জে দ্বারা প্রকাশ করা হয়। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো কারেন্ট ঢুকছে। ওকে, তো কারেন্টের একক অ্যাম্পিয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে প্রবাহ ঘনত্ব জে এর একক, প্রবাহ ঘনত্বের একক অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, গেল প্রবাহ ঘনত্ব। আচ্ছা, প্রবাহ ঘনত্ব গেল। এরপর তুল্য রোধ, বিদ্যুৎ বিল সংক্রান্ত, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ। আমি এখন তুল্য রোধ পড়ানোর আগে বিদ্যুৎ বিলের কথাটা একটু বলি। পোলাপাইনের উপস্থিতি কেমন? ওকে, এবার দেখো বিদ্যুৎ বিল হিসাব করা শিখবো। তোমাদেরকে বিদ্যুৎ অফিসে চাকরি দিব, তোমরা দয়া করে আমার বাসার বিলটা কম দিবা, বুঝছো? তোমাদেরকে বিদ্যুৎ অফিসে চাকরি দিব, তোমরা আমার বাসার বিলটা ইউনিট একটু চোখে কম দেখবা। ওকে, আচ্ছা যাই হোক, দেখো বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমরা সব সময় শক্তি বা কাজ যেটাই বলো সেটা হিসাব করতে হবে, ব্যয়িত শক্তি, সেটা সবসময় কিলোওয়াট ঘন্টা এককে বের করতে হবে। কিলোওয়াট ঘন্টা। যেমন ধরো আমরা জানি V = IR, এই ওহমের সূত্র, এটা জানে না এরকম কেউ নাই, ঠিক না? আচ্ছা, ক্ষমতা P সমান আমরা জানি W/T, মানে কাজ বাই সময়। আমাদের দরকার কাজ, মানে W দরকার। W সমান হচ্ছে PT। আবার P, এই P = কি জানো? আমি বলছি না, ক্ষমতা দেখায় কারা? বড় ভাইয়েরা, ঠিক না? বড় ভাইয়েরা, যারা বড় ভাই ওরা ক্ষমতা দেখায়। তার মানে P = ভাই। P সমান কি? VI। V মানে ভোল্টেজ, I মানে তড়িৎ প্রবাহ। ক্ষমতা দেখাবে ভাইয়েরা, আর T হচ্ছে সময়। তাহলে W সমান কি পাইছি? VIT। W সমান পাইছি VIT। আবার তুমি এখান থেকেও V সমান IR লিখতে পারো। V সমান IR যদি লিখি তাহলে I² RT, এটাও লিখতে পারি। আমাদের Wটাই দরকার, Wটা দরকার, কিন্তু কিলোওয়াট ঘন্টা এককে। কি এককে? কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, মানে ক্ষমতার একক লাগবে কিলোওয়াটে, ক্ষমতার এককটা আমাদের দরকার কিলোওয়াটে, আর সময়ের এককটা লাগবে ঘন্টায়। তাহলে যে ব্যয়িত শক্তিটা পাবো সেটাই হচ্ছে বিদ্যুৎ বিলের ইউনিট। মানে 1 ইউনিট যদি বলে, 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, সমান 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড
অফ ট্রেড ইউনিট। আচ্ছা, কিরকম একটা ম্যাথ করলেই বুঝতে পারবা। আমি তোমাকে বললাম এটা একটা ল্যাপটপ, এই ল্যাপটপের গায়ে লেখা 100 ওয়াট, এই ল্যাপটপের গায়ে লেখা 100 ওয়াট। এবার এখানে একটা টিভি দিলাম, টিভির গায়ে লেখা মনে করো 500 ওয়াট। আরেকটা দিলাম এসি, এসির গায়ে লেখা 650 ওয়াট। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপ দিনে চলে, দিনে একদিনে চলে 6 ঘন্টা, আমি বললাম টিভি চলে 5 ঘন্টা, এসি চলে 8 ঘন্টা। যদি এখন আমি তোমাকে প্রশ্নটা করলাম, যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম 50 টাকা হয়, 50 টাকা হলে 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই উপরের বাসা, এটা কার বাসা? আবিদের বাসা, আবিদের বাসার বিদ্যুৎ বিল কত হবে? আবিদের যারা পারবা বের করে দেখাও, আমি একটু পানি খেয়ে আসি। যারা পারবে তারা বের করে দেখাও, আমি একটু পানি খাই। প্রত্যেকটার ক্ষেত্রে ব্যয়িত শক্তি W1, এখানে W2, এখানে W3 বের করো। ক্ষমতা দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। জাস্ট ক্ষমতাটাকে কিলোওয়াটে নিবা, এটা তো ঘন্টায় দেওয়া আছে, এখানে আর কোনো কনভার্ট করতে হবে না, মিনিটে দিয়ে দিলে কনভার্ট করতে হইতো। এখানে ওয়াটে দেওয়া আছে, এটাকে কিলোওয়াট নাও, ঘন্টা দিয়ে গুণ দাও, কিলোওয়াট নাও, ঘন্টা দিয়ে গুণ দাও, কিলোওয়াট নাও, ঘন্টা দিয়ে গুণ দাও, সব যোগ করো, যোগ করে কত কিলোওয়াট ঘন্টা আসে দেখো। যত কিলোওয়াট ঘন্টা ততই ইউনিট, সেই ইউনিটটাকে 50 দিয়ে গুণ দাও, গুণ দিয়ে উত্তরটা বের করো, বের করে আমাকে বলো। আমি ততক্ষণ একটু পানি খেয়ে আসি। কই কেউ কি বের করছো? তোমরা যারা লাইভে আসো তাদের উদ্দেশ্যে একটু বলি, তোমাদের যাদের ছোট ভাই বোন এবার এসএসসি পরীক্ষা দিবে 21 সালে 14 নভেম্বর থেকে যাদের পরীক্ষা শুরু, তাদের জন্য আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 স্যারের, আজাদ স্যার, আসিফ স্যার, আমি 3 জনে মিলে 3 ধরনের সাজেশন বুক বানানো হয়েছে। ওই সাজেশন বইগুলা তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা এবার এসএসসি দিবে ওদের কল্যাণের জন্য তোমরা নিয়ে যেতে বলবা আমাদের অফিস থেকে, অথবা যাদের অফিসে এসে নিয়ে যাওয়া সম্ভব না তারা পিডিএফ সংগ্রহ করার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলবা। ওকে,
এটার উত্তর কার কার আসছে? খুবই সিম্পল ম্যাথ, এখানে ঝামেলা নাই। প্রথম ক্ষেত্রে W1 বের করব, ল্যাপটপের ক্ষেত্রে W1 500 ডিভাইডেড বাই 1000, 1000 করলে কিলোওয়াটে যাবে, সরি 100 ওয়াটকে কিলোওয়াটে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিছি, ইন্টু কয় ঘন্টা? 6 ঘন্টা, প্লাস টোটাল W হিসাব করতেছি, এটা গেল W1 বের করছি, ব্যয়িত শক্তি ল্যাপটপের জন্য একদিনে হিসাব করতেছি এখনো। এরপর এটার ক্ষেত্রে 500 ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যাই, 1000 দিয়ে ভাগ দিই, কয় ঘন্টা চালাইছি? 5 ঘন্টা। আচ্ছা, এটা গেল W2, মানে ব্যয়িত শক্তি টিভির ক্ষেত্রে। এবার এসির ক্ষেত্রে একটু দেখি, এসির ক্ষেত্রে বের করব কিভাবে? 650, সেটাকেও কিলোওয়াটে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ দিব, ইন্টু কত ঘন্টা? 8 ঘন্টা, 8, এটা গেল W3। একদিনে কত ওয়াট সেটা বের হবে, প্রথমত একদিনে বের হবে। এরপর আমি জানতে চাইছি 2020 সালের ফেব্রুয়ারি মাসে, 2020 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন, এটা যদি একদিনের হয় 29 দিনে কত হবে টোটাল? একদিনের কত সেটা একটু বের করে বলো আগে। একদিনেরটা কেউ আমাকে বের করে বলে নাই, আমারই বের করা লাগতেছে। তোমরা এরকম হলে কেমনে হবে? এটা আসে 0.6, এটা আসে 2.5, এটা আসে 5.2। তাহলে একদিনের জন্য টোটাল কত? 0.6 প্লাস 2.5, একদিনে আসে 8.3। একদিনের টোটাল ব্যয়িত শক্তি 8.3 কিলোওয়াট ঘন্টা বা 8.3 ইউনিট, কারণ যাহাই কিলোওয়াট ঘন্টা তাহাই ইউনিট। একদিনে 8.3 ইউনিট, 2020 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে 8.3 ইন্টু 29 ইউনিট, ইন্টু 29 ইউনিট, 78.3 ইউনিট। এক ইউনিটের দাম 50 টাকা। তাহলে মোট বিদ্যুৎ বিল 78.3 ইন্টু 50 টাকা। ও, এখানে তো আরো বড় মান আসে, 240.7, 240.7 আসছে, 240.7 ইন্টু 50 12,035 টাকা আসবে, 12,035 টাকা আসবে। ভেরি গুড, 12,035 টাকা, 12,035 টাকা। এবার আসো কারশফের দুইটা সূত্র পড়াই দিই, যেহেতু অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, আমার পড়াইতে ইচ্ছা করতেছে না, তাও পড়াই। চলো কারশফের সূত্রটা পড়াই। আমি 1 মিনিটের জন্য যদি দেখি, এটা কোনো কারণে 30-এর নিচে 1 সেকেন্ডের জন্য দেখলে কিন্তু আমি ক্লাসটা ওখানে অফ করে দিব, কারণ আমার আজকে প্রেশার বেশি যাচ্ছে। আমি আজকে আরেকটা পেইড ব্যাচের ক্লাস নিছি, সকালেও একটা ক্লাস নিছি, তাও এই চলতরিত চলে আসছি তোমাদের জন্য। আচ্ছা, হ্যাঁ দেওয়া যাবে, ছোট ভাইয়ের জন্য দেওয়া যাবে, ছোট ভাইয়ের জন্য দেওয়া যাবে। এই এত কম অ্যাটেন্ডেন্স নিয়ে কারশফের সূত্র শুরু করব না,
আজকের পিডিএফটাতে দেখো আমি কারশফের সূত্র পড়ানোর জন্য রেডি করে রাখছি। এই অ্যাটেন্ডেন্সে কারশফের সূত্র শুরু করব না, আমি আজকে এটার উপরে পোস্ট দিব। যদি বলতে পারো যে লাইভে থাকবা সবাই, তাহলে কালকের ক্লাসে কারশফের সূত্র নিব, আদর্শ গ্যাস আর নিব না, কারশফের সূত্র নিব না আজকে, এখন আর নিচ্ছি না। ক্লাস এখানেই শেষ করতেছি। আর আমি দেখি কারশফের লটা মিনিমাম 1 ঘন্টা পড়াইতে হবে আমার। আমি চাইছি আজকের ক্লাস 2.5 থেকে 3 ঘন্টা নিব, কিন্তু আস্তে আস্তে যেভাবে কমতেছে আমি বুঝতেছি সবার দরকার নাই। তো সবার যেহেতু দরকার নাই, যাদের সিলেক্টিভলি দরকার, আমি তাদের জন্য একটা কাজ করব, এই কারশফের সূত্রটা বুঝায় একটা ভিডিও বানাবো। ভিডিওটা বানিয়ে শুধুমাত্র তাদেরকেই দিব যারা আজকের এই লাইভটা এখন পর্যন্ত আছে। এই 35 জন আমাকে নক দিবা, এই 35 জনকে আমি কারশফের সূত্রের টপিকটা পাঠাই দিব ইনশাল্লাহ। তো যারা আসো, আচ্ছা যারা আসো ওদের জন্য পড়াই, যেহেতু শুরু করছি শেষ করে যাই। ওকে, দেখো কারশফের সূত্র পড়ানো, এটাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বিবৃতিগুলো দেখাচ্ছি, এগুলা বইয়ের বিবৃতি। প্রথম সূত্রটা দেখো, বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, কি বলছে খেয়াল করে দেখো, বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয় এবং এই সূত্র প্রবাহ মাত্রা সূত্র নামে পরিচিত। কি বললাম? বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয় এবং এই সূত্র প্রবাহ মাত্রা সূত্র নামে পরিচিত। দ্বিতীয় সূত্রটা একটু বিবৃতিটা পড়ো। দ্বিতীয় সূত্রের বিবৃতিটা হচ্ছে, কোনো বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট বিদ্যুৎ চালক শক্তি ওই বর্তনীর বিভিন্ন শাখাগুলোর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফল সমূহের বীজগাণিতিক যোগফলের সমান। আচ্ছা, আমি এগুলো সহজ করে বোঝানোর জন্য এভাবে বুঝাবো তোমাদেরকে। প্রথমে আমি লিখব প্রথম সূত্র। কার সূত্র? কারশফের প্রথম সূত্রের অপর নাম বা ইংলিশে যদি লিখি সেটাকে কারশফস কারেন্ট ল বলা হয়। কারশফস কারেন্ট ল, সংক্ষেপে যদি তুমি বলতে যাও সেটাকে KCL বলতে পারো। কি বললাম? সংক্ষেপে KCL বলতে পারো। আচ্ছা, কারশফের সূত্রের দরকার কেন পড়ছে? তুমি কি ওহমের সূত্র দিয়ে সব সলভ করতে পারতা না? দেখো, ওহমের সূত্র দিয়ে আমরা এই বর্তনীটা সলভ ইজিলি করতে পারতাম, এটা প্লাস এটা মাইনাস, এটা ইজিলি সলভ করতে পারতাম, এই বর্তনীটাও ইজিলি সলভ করতে পারতাম। ওহমের সূত্র দিয়ে। কিন্তু যখন এই টাইপের কিছু বর্তনী দিয়ে দিত আমাদেরকে, এই টাইপের কিছু বর্তনী যখন দিত, এগুলো আর ওহমের সূত্র দিয়ে আমরা কাজ করতে আমাদের মাথা ঘুরাইতো।
মানে কোনটা কিভাবে আছে, এতগুলা বিদ্যুৎ চালক কোষ, এতগুলা রোধ, এগুলো কোনটা কার সাথে সমান্তরাল কিছু তো বুঝতেছি না। এরকম যেগুলো দিত সেগুলোতে গিয়ে আমরা আটকায় যাইতাম। আচ্ছা, তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে সরল বর্তনী বা সরল সার্কিট বা সিম্পল সার্কিট। এটাও সরল বর্তনী, সরল বর্তনী, কিন্তু এটা হচ্ছে জটিল বর্তনী। এটা কি? জটিল বর্তনী। তার মানে আমি তোমাদেরকে এটা বুঝাইতে সক্ষম হয়েছি নিশ্চয় যে সরল বর্তনী ওহমের সূত্র দিয়ে সহজ করা, ইজিলি সলভ করা যায় ওহমের সূত্র অ্যাপ্লাই করে। কিন্তু যখনই কোনো জটিল বর্তনী চলে আসবে তখন আমাদের কারশফের সূত্রের হেল্প দরকার। কারশফের সূত্র, ঠিক না? জটিল বর্তনীর ক্ষেত্রে আমাদের কারশফের সূত্রের সাহায্য দরকার। এখন সেই কারশফ সাহেব আমাদেরকে দুইটা সূত্র দিছে, যে দুইটা সূত্র ব্যবহার করে আমরা সব কিছু সলভ করতে পারবো। আচ্ছা, জটিল জটিল বর্তনীগুলো সলভ করব। চলো, কারশফের প্রথম সূত্র হচ্ছে, মনে করো এটা একটা সংযোগ বিন্দু। কি বললাম? কোনো একটা সংযোগ বিন্দু, এটার নাম হচ্ছে একটা সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দুতে মনে করো I1 নামের একটা কারেন্ট ঢুকছে, I1 নামক একটা কারেন্ট ঢুকছে, I2 নামক আরেকটা কারেন্ট ঢুকছে, I3 নামক আরেকটা কারেন্ট ঢুকছে, বের হইছে I4 I5। কারশফের প্রথম সূত্র বলতেছে বর্তনীর, এই বর্তনীর একটা বর্তনী যদি হয়, বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, এটার নাম হচ্ছে একটা সংযোগ বিন্দু, এটা হচ্ছে সংযোগ, বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ মাত্রার সমষ্টি শূন্য। আর আমি এটাকে তোমাদেরকে পড়াবো, এই সংযোগ বিন্দুতে যতগুলা কারেন্ট ঢুকছে সেগুলোর যোগফল সমান যতগুলা কারেন্ট বের হইছে। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি I incoming is equal to I outgoing। মানে কি? I incoming, incoming মানে হচ্ছে এই পয়েন্টার নাম যদি A দিই, A পয়েন্টে বা A সংযোগ বিন্দুতে কে কে ঢুকছে, ঢুকছে হচ্ছে I1 I2 I3। বের হইছে কে কে? বের হইছে I4 I5। মানে মোট যতটুকু কারেন্ট ঢুকছে সমান মোট যতগুলো কারেন্ট বের হইছে। এটাকে যদি আমি এক পাশে দিয়ে লিখি, I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0। আমাদের এতটুক লিখলেই এনাফ। এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখছি। দেখো, I1 I2 I3 সবার আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন মানে কি? এরা কোনো একটা পয়েন্টে ঢুকতেছে। আর I4 আর I5 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন। কেন? কারণ এরা এই পয়েন্ট থেকে বের হচ্ছে, সেজন্য। ইহান দেখো, এখানের মধ্যে I1 I2 I3 এটা কোনো একটা পয়েন্টে ঢুকছে, সেজন্য এদের সবার আগে প্লাস চিহ্ন দিছি। I4 আর I5 এর আগে মাইনাস চিহ্ন কেন? কারণ এটা এই পয়েন্ট থেকে বের হচ্ছে, সেটা বোঝাচ্ছি। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করে যদি তোমাদেরকে বোঝাতে চাই, এটা একটা পয়েন্ট মনে করো, এখানে 5 অ্যাম্পিয়ার ঢুকছে, আরেকটা ঢুকছে 7 অ্যাম্পিয়ার। তাহলে বের হবে কত? বের হবে কত? স্বাভাবিক, যতগুলো ঢুকছে সমান যা বের হইছে। মনে করো I বের হইছে, তাহলে I এর মান কত? 12। I এর মান 12। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এটার উত্তর দিবা। আমি একটা প্রশ্ন বানাচ্ছি, এই প্রশ্নটার উত্তর দিবা। এই প্রশ্নটার উত্তর দিবা।
দেখি তোমাদের প্রথম সূত্র কীরকম বুঝছো এখন বোঝা যাবে। প্রথম সূত্র তুমি কীরকম বুঝছো এখনই বোঝা যাবে। এটার নাম দিলাম এ জাংশন, বি জাংশন, সি জাংশন, ডি জাংশন। দেখো আমি বলতেছি জাংশন, জাংশন, জাংশন মানে হচ্ছে সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দু হওয়ার জন্য মিনিমাম মিনিমাম 3টা তার লাগবে, 3টা তার দরকার, 3টা তার লাগবে মিনিমাম। কিরকম? যেমন ধরো এ জাংশন, এখানে একটা উপর থেকে তার, এদিক থেকে তার, এটা আরেকটা তার। সেম ভাবে বি আরেকটা জাংশন, এদিকে একটা তার, এদিকে একটা তার, এদিকে একটা তার। সি আরেকটা জাংশন, এদিকে একটা, দুইটা, তিনটা, মিনিমাম 3টা লাগবে। একাধিক হইতে পারে, মানে 3-এর অধিক হইতে পারবে, একাধিক তো হবেই, একাধিক মাস লাগবে, 3-এর অধিক হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম এদিকে ঢুকছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিক থেকে ঢুকছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিক দিয়ে গেছে I1, এখানে I1 ঢুকছে, এদিকে আরো 2 অ্যাম্পিয়ার ঢুকছে, এদিকে গেছে I2, এদিকে I2 থেকে এদিকে চলে গেছে 3 অ্যাম্পিয়ার, এদিকে গেছে I3, এদিকে গেছে এই দাগটা আঁকার দরকার ছিল না, এদিকে গেছে 5 অ্যাম্পিয়ার, এদিকে গেছে I4, এদিকে গেছে 2 অ্যাম্পিয়ার। তোমাকে জিজ্ঞেস করলাম I1 কত, I2 কত, I3 কত, I4 কত। তোমাকে আমি জিজ্ঞেস করতেছি I1 কত। তুমি দেখতেছো I1টা আসলে বের হইছে এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট বা এ জাংশন। এ জাংশনে কি করতেছে দেখি, এ জাংশনে 5 ঢুকছে, 3ও ঢুকছে, তার মানে 5 + 3 বের হইছে কে, শুধু I1, তার মানে I1 সমান 8 অ্যাম্পিয়ার, ঠিক না? আচ্ছা, I1 বের করে ফেলছি, I1 সমান 8 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা দিলাম, জিজ্ঞেস করলাম কি I2 কত। I2টা বি থেকে বের হইছে, ঠিক না? আবার বি থেকে কে ঢুকতেছে, দেখো I1 ঢুকতেছে, 2 ঢুকতেছে, দেখো বিতে I1 ঢুকছে, 2 ঢুকছে, সমান বের হইছে কে, বের হইছে শুধু I2, তার মানে I2 এর মানটা হচ্ছে I1 + 2। I1 এর মান কত, 8, তার মানে I2 সমান 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার সিতে যাই, সিতে কি ঘটতেছে, সিতে I2 ঢুকতেছে, I3 বের হয়ে যাচ্ছে, সিতে ঢুকছে I2, বের হইছে 3 আর I3, যারা ঢুকছে সমান যারা বের হইছে। আচ্ছা, I2 এর মান কত, 10 থেকে 3 গেলে I3 এর মান পেয়ে গেছি, I3 সমান পাইছি 7 অ্যাম্পিয়ার। এই 7 অ্যাম্পিয়ার হচ্ছে I3, ঠিক না? আচ্ছা, এবার এখানের ক্ষেত্রে তো 4টা জাংশন, এখানে তো আমরা ভুল করে ফেলতেছি। সিতে দেখো 3টা তার থেকে বেশি আছে, 4টা তার আছে। সিতে কে ঢুকছে, I2 ঢুকছে, বের হইছে কে, 3, I3, 5, 3টা বের হইছে। সিতে I2 ঢুকছে, বের হইছে 3, I3, 5। আমি বলছি না 3টা তার মিনিমাম লাগবে, এর বেশি হলেও সমস্যা নাই, এখানে 4টা তার আছে, সমস্যা নাই। এখন I2 এর মান আমি বের করছি কত, 10, I2 এর মান বের করছি 10। এই 10 যদি এখানে বসাই, সেখান থেকে I3 এর মানটা বের হচ্ছে না, I3 এর মান আসবে 2, I3 এর মান আসবে 2, এটার মান আসবে 2। আচ্ছা, এবার ডি পয়েন্টে হিসাব করো, ডি পয়েন্টে ঢুকছে কে, ঢুকছে 5 অ্যাম্পিয়ার, বের হইছে কে, I4 আর 2, তার মানে I4 এর মান হচ্ছে 3। এটা কারশফের প্রথম সূত্র ব্যবহার করে সব বের করে ফেলছি, কারশফের প্রথম সূত্র ব্যবহার করে সব মান বের করছি। সাবাস, হঠাৎ করে আবার পোলাবেন করতে চলে আসছে।
পোলাপাইন আবার হাওয়া থেকে আসছে নাকি? আচ্ছা, কাশ্যপের প্রথম সূত্র দেখছো? আমরা প্রত্যেকবার সংযোগ বিন্দুতে হিসাব করতেছিলাম, সংযোগ বিন্দুতে। এই যে সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু, সংযোগ বিন্দু। কাশ্যপের প্রথম সূত্র সবগুলো সংযোগ বিন্দুর ক্ষেত্রে হিসাব করছি না? সংযোগ বিন্দুর অপর নাম কি বলছি? জাংশন। তার মানে কাশ্যপের প্রথম সূত্রের অপর নাম লিখো। প্রথম সূত্রের অপর নাম জাংশনের সূত্র। জাংশনের সূত্র, জাংশনের সূত্র। তাহলে প্রথম সূত্রের তিনটা নাম পাইছি, জাংশনের সূত্র, কারশফস কারেন্ট ল বা তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র বা কেসিএল। তিনভাবে বলতে পারতেছি। কেসিএল হচ্ছে কারশফস ল, কারেন্ট ল এর শর্ট ফর্ম। তাহলে জাংশনের সূত্র, কারশফস কারেন্ট ল বা কেসিএল, যেটাই বলি না কেন সেটা কারশফের কোন সূত্র? প্রথম সূত্র। এবং প্রথম সূত্র কি? বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে যতগুলো কারেন্ট ঢুকবে তাদের সমষ্টি সমান যতগুলো কারেন্ট বের হবে তাদের সমষ্টি সমান। আচ্ছা, এবার কারশফের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় শোনো। দ্বিতীয় সূত্র আমি যেভাবে পড়াবো সেভাবে পড়বা। অন্যদেরগুলো করলে কেটে দিবে না, অন্যদেরগুলো করলে কাটবে না। আমি যেভাবে করাবো সেভাবে শিখবা, বলতেছি শিখবা। শিখলে কি হবে? তোমার উত্তর শেষ পর্যন্ত গিয়ে সবার সাথে মিলবে। তুমি সবসময় একটা স্টেপ ফলো করবা, মানে একটা প্রসেস ফলো করবা। ওই প্রসেসটা আমারটাই শিখো। আমি বলতেছি, যদি আজকে প্রথমবারের মতো শিখে থাকো, তুমি যদি আগে কোনো টিচার থেকে শিখে থাকো, তুমি যেটা শিখছো তোমার মাথায় সেট হয়ে গেলে তুমি আজকে আমারটা শিখিও না। কারণ দুইটা করতে গেলে প্যাচ লাগবে। তুমি একটা শিখো, যে কোনো এক প্রসেসে শিখো। আমি এখন শিখাবো কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র আমারটা শিখলে তুমি আমার মতোই আনসার করবা। আনসার তুমি যে টিচার থেকে শিখছো সেভাবেই আসবে, কিন্তু প্রসেসটা হবে ভিন্ন। আমার প্রসেসে 4টা স্টেপ থাকবে, সবসময় তুমি 4 স্টেপ ধরে আগাবা, তোমার উত্তর মিলে যাবে। আচ্ছা, ওকে, এবার আসো কারশফের প্রথম সূত্রতে গেল। দ্বিতীয় সূত্র কারশফের, আমি গ্যারান্টি দিচ্ছি এখন যারা যারা আসো তোমরা যদি কারশফের দ্বিতীয় সূত্র পুরোটা বুঝে যাও, তোমরা মন থেকে আমাকে দোয়া করবা। আমি দোয়ার আশায় বসে আছি। আচ্ছা, কারশফের দ্বিতীয় সূত্রের অপর নামগুলো একটু লিখো। অপর নাম বা ইংলিশে বলা হয় কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, বা আরেকটা আছে অপর নাম লুপের সূত্র। প্রথম সূত্রের অপর নাম জাংশনের সূত্র, তো দ্বিতীয় সূত্রের অপর নাম হচ্ছে লুপের সূত্র। আর এটাকে আমি শর্ট ফর্মে বলবো কে, ভোল্টেজের জন্য ভি, ল এর জন্য এল, কেভিএল। তার মানে কেভিএল শব্দটা যখনই দেখবা বুঝে যাবা আমি দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতেছি। আর কেসিএল শব্দটা যদি দেখো তার মানে আমি প্রথম সূত্রে অ্যাপ্লাই করতেছি। বা আমি যদি বলি জাংশনের সূত্র তখনও প্রথম সূত্র, কিন্তু আমি যদি বলি লুপের সূত্র তখন দ্বিতীয় সূত্র। এখন লুপের সূত্র এগুলো কি বুঝার আগে আমি একটা প্রশ্ন তুলতেছি বই থেকে, একটা এক্সাম্পল তুলতেছি। তোমরা এখন না তুললেও পারো। তোমরা যে বাসায় যেখানে থেকে লাইভটা করতেছো, হ্যাঁ, আমি যখনই বলতে বলবো প্লাস মাইনাস, ভাইয়া কোন সময় বলতে বলবেন? আমি যখন বলতে বলবো তখন তোমরা প্লাস মাইনাস বাসায় চিল্লায় বলবা, ঠিক আছে? বাসায় কি করে বলবা? চিল্লায় বলবা। আচ্ছা, এটার মান কত?
5 15 10, এটা 10 ভোল্ট, 5 ওহম। অন্য কালি দিয়ে আঁকি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি এটা বড় করে ফেলবো চিত্রটা, তোমরা এখন আঁকতে যাও না। 10 ভোল্ট, 5 ওহম, এরপর মান কত? 10 ওহম, এরপর 15, এটা হচ্ছে 15 ওহম, এটা 20 ওহম। এখানে জানতে চাইছে কি? জানতে চাইছে 5 ওহম এবং 15 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত। 5 ওহম ও 15 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? ভালো মতো খেয়াল করো। কারশফের প্রথম সূত্র ছিল বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে আগত কারেন্টের সমষ্টি এবং বের হয়ে যাওয়া কারেন্টের সমষ্টি কি? সমান। কিন্তু দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে বর্তনীর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, দেখো এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের সমষ্টি, বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের সমষ্টি তাদের মোট তড়িৎচালক বলের সমান। কি বলতেছেন স্যার, একটু যদি বুঝাইতেন। চলো আমি আগে একটা সহজ সার্কিট দিয়ে বুঝাই, একদম যেটা সরল বর্তনী, যেটাতে ওহমের সূত্রই খেটে যায়, সেটা দিয়ে আমি তোমাকে কারশফের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করে দেখাই। কিরকম? ধরে নাও এটা R1 মানের একটা রোধ, এটা R2 মানের একটা রোধ, R1 মানের একটা রোধ, এটা R2 মানের একটা রোধ, এটা প্লাস, এটা মাইনাস, এটা ভোল্টেজ হচ্ছে V, ওকে, V ভোল্টেজ, এটা R1 মানের রোধ, এটা R2 মানের রোধ, কারেন্ট বের হবে এখান থেকে I, এই I কারেন্টটাই এটার ভিতর দিয়ে যাবে, এটার ভিতর দিয়েও যাবে, ঠিক না? এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হয়, ব্যাটারি থেকে I কারেন্ট বের হইছে না, ব্যাটারিতে ঢুকবেও I কারেন্ট। এটা মাথায় সেট করে ফেলো, ব্যাটারি থেকে যা বের হবে, এটা ব্যাটারি, তো ব্যাটারি থেকে যদি গরু বের হয় ঢুকবেও গরু, ছাগল বের হইলে ঢুকবেও ছাগল, ব্যাটারি থেকে মাইকেল জ্যাকসন বের হলে মাইকেল জ্যাকসন ঢুকবে। মানে আমি বুঝাতে চাচ্ছি তোমাকে, ব্যাটারিতে যা বের হবে, মানে এই ব্যাটারি থেকে তুমি I কারেন্ট বের করছো না, ঢুকবেও I কারেন্ট। আচ্ছা, এটা একটু মাথায় সেট করা খুবই জরুরি, কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার জন্য এটা খুবই জরুরি। আচ্ছা, এখন নরমালি এখানে বলছে কি জানো, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট গেছে I, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট গেছে I, ঠিক না? তার মানে এইটা কত? IR1, এটা কত? IR2। ভাই এটা কি? ভোল্টেজ, ভোল্টেজ ড্রপ। এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল, এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল, এই সমষ্টিটা বলতেছে বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান, মানে V এর সমান। এটা কারশফের দ্বিতীয় সূত্র বলতেছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং তার গুণফল এর সমষ্টিটা, মানে প্রত্যেক রোধ, R1 রোধের মধ্যে দিয়ে I কারেন্ট, R2 রোধের মধ্যে দিয়ে I কারেন্ট, এদের সমষ্টিটা বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান হবে, মোট তড়িৎচালক বলের সমান হবে। মানে এটা ওরা বুঝাতে চাচ্ছে। এখন এটা মানে কি? এই IR1 মানে হচ্ছে V1, কারণ আমরা জানি V = IR, ওহমের সূত্র, V1, আর এই IR2 এটা হচ্ছে V2। মানে আমি বুঝাতে চাচ্ছি, মনে করো এই টোটাল ভোল্টেজটা 20 ভোল্ট, এখানে যদি 15 ভোল্ট চলে যায়, তার মানে এখানে থাকবে 5 ভোল্ট। এটাই তো বুঝাচ্ছে, 15 ভোল্ট যোগ 5 ভোল্ট সমান 20 ভোল্ট, মানে IR1 যোগ IR2 সমান V, এটাই তো বুঝাচ্ছে, ঠিক না? আচ্ছা,
এটা কারশফের দ্বিতীয় সূত্রের বিবৃতিটা বুঝাইছি তোমাকে, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমার স্টেপ 4টা, এগুলো ভালো মতো লিখবা। স্টেপ 4টা কি? স্টেপ 4টা কি দেখো, লিখো কারশফের দ্বিতীয় সূত্র ব্যবহারে স্টেপস। Steps for using KVL. Step number 1, কারেন্টের দিক দিব। স্টেপ নাম্বার 2, লুপের নাম দিব। স্টেপ নাম্বার 3, রোধের প্লাস মাইনাস দিব। স্টেপ নাম্বার 4, ভালো হলে প্লাস, খারাপ হলে মাইনাস। এগুলো কি বলতেছেন ভাইয়া, চাইনিজ ভাষা মনে হচ্ছিল, আপনি তো সহজ করতে চাচ্ছেন। শেষ পর্যন্ত কি লিখছেন, ভালো হলে প্লাস, খারাপ হলে মাইনাস, তারপর রোধের প্লাস মাইনাস, কারেন্টের দিক, লুপের নাম, এগুলো কি? আমি বলতেছি এই 4 স্টেপ তুমি ফলো করবা, তুমি কারশফের দ্বিতীয় সূত্র না, কারশফের দ্বিতীয় সূত্র না, শুধু কারশফের পুরো দোনোটা সূত্র আয়ত্ত করে ফেলতে পারবা, পানিবাত হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে, দেখি পোলাপান কি বলতেছে। ওকে, তুমি কারশফের সূত্রের জন্য ছিলাই বলেই তো পড়াচ্ছি। প্রথমে দিব কারেন্টের দিক, এরপরে দিব লুপের নাম, এরপর দিব রোধের প্লাস মাইনাস, এরপর দিব ভালো হলে প্লাস, খারাপ হলে মাইনাস। আস্তে আস্তে বুঝাবো স্টেপ 4টা। প্রথমে কারেন্টের দিক দেওয়া বুঝি, কারেন্টের দিক দেওয়াটা একটু বুঝি। কারেন্টের দিক দেওয়া হচ্ছে, আমি তোমাকে বলছিলাম কি, মনে করো এটা একটা বর্তনী, কারেন্টের দিক দেওয়া দেখাচ্ছি যে এই বর্তনীর ক্ষেত্রে একটা ব্যাটারি আছে যেটা এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কেমনে? বড় দণ্ড প্লাস, ছোট দণ্ড মাইনাস, বড় দণ্ড প্লাস, ছোট দণ্ড মাইনাস। এই বর্তনীটা তোমাকে বোঝাচ্ছি। কারেন্টের দিক মানে হচ্ছে কারেন্ট সব সময় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হবে। এই যে এখান থেকে বের হয়েছে, মনে করো আই নামের একটা কারেন্ট বের হয়েছে। এই আই নামের কারেন্টটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিক দিয়ে যাবে আই, এদিক দিয়ে যাবে আই, এদিক দিয়ে যাবে আই, এদিক দিয়ে গিয়ে এই পয়েন্টে গিয়ে সে চিন্তায় পড়ে যাবে। কোন দিকে যাবে? এদিকে যাবে নাকি এদিকে যাবে? চিন্তায় পড়ে গেছে না? আচ্ছা, এবার আমি ব্যাটারি যেটা আঁকি, যেহেতু এঁকে ফেলছি আঁকাই থাকে। এবার আরেকটা পজিটিভ প্রান্ত দেখতেছি, ঠিক না? এই পজিটিভ প্রান্ত থেকেও একটা কারেন্ট বের হবে, যেটার নাম দিছি আমি, এখানে আঁকতে অসুবিধা হচ্ছে আমার, যেটার নাম দিছি মনে করো I1। I1 কারেন্ট এতটুক গিয়েই চিন্তায় পড়ে যাবে সে কোন দিকে যাবে, এতটুক গিয়েই সে চিন্তায় পড়ে যাবে কোন দিকে যাবে, ঠিক না? কিন্তু তোমার আর চিন্তা করার কিছু নাই, কারণ তুমি জানো এই ব্যাটারি থেকে আই বের হয়েছে, মানে এই ব্যাটারিতে ঢুকবেও আই। কারণ গরু বের হলে গরু ঢুকে, ছাগল বের হলে ছাগল ঢুকে, মাইকেল জ্যাকসন বের হলে মাইকেল জ্যাকসন, তার মানে এর থেকে আই বের হলে আই ঢুকবে। সেমভাবে এর থেকে I1 বের হইলে এর মধ্যে ঢুকবেও I1, তার মানে I1টা এদিকে এদিকে আসছিল, I1টা এদিকে এদিকে আসছিল, I1 এদিকে এদিকে আসছিল, ঠিক না? ঠিক না? আচ্ছা, তার মানে এদিকে আই এসে I1 এদিকে চলে গেছে, আর এদিকে কতটুক যাবে, আই এর থেকে যা বাকি আছে আর কি, I মাইনাস I1। বুঝতে পারছো? I মাইনাস I1, তা I মাইনাস I1টা এদিকে আসছে, এসে এই পয়েন্টে এসে এদিকে আই চলে গেছে, এদিকে I1 ঢুকছে। ওকে, কারেন্টের দিক দেওয়ার ব্যাপারটা এটা।
যদি আমি দুটোটা ব্যাটারি এভাবে একই চিহ্ন দিয়ে দেয় তোমাদের জন্য জটিল হয়ে গেছে, তোমাদের এরকম জটিল কোনো কিছু আসবে না, তোমাদেরগুলো আসবে ইজি ইজি। তোমাদেরগুলো আসবে ইজি ইজি বলতে আমরা যে প্রশ্নটা নিয়েছিলাম সলভ করার জন্য সেটাতেই একটু দেখি। চলো এটাতে কারেন্টের দিক দিই, এক নাম্বার স্টেপটা এটাতে শেষ করি। প্রথমত আমি খুঁজবো ব্যাটারির পজিটিভ প্রান্তটা কই। প্রথমত আমি ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে খুঁজবো, সবার আগে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে খুঁজবো। একটু বড় করে আঁকতেছি। দেখো আমি সবার আগে ব্যাটারির, কি রে এটা মুছে গেল কেন, যাই হোক এখানে আঁকি। দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত কোনটা, এটা, সেটার নাম দিয়ে দিলাম প্লাস, সেটার নাম দিলাম কি প্লাস, আর ছোট প্রান্তটা হচ্ছে মাইনাস। এই পজিটিভ প্রান্ত থেকে একটা কারেন্ট বের হবে যেটার নাম দিছি আমি আই। তার মানে বের হয়েছে যেটা ডুববেও সেটা, ঠিক না, বের হয়েছে যেটা ডুববেও সেটা আই। আচ্ছা এই আই কারেন্টটা এদিকে এদিকে যাবে, এদিকে আই যাচ্ছে, আই যাচ্ছে, আই এই পয়েন্টে গিয়ে আই চিন্তায় পড়ে যাবে, কোন দিকে যাবে। তা আমি ধরে নিলাম এদিকে গেছে I1, এদিকে গেছে I2। এবার I1 এদিকে যাচ্ছে, I1 এদিকে যাচ্ছে, I1 এদিকে যাচ্ছে, I1 এদিকে যাচ্ছে, I1 এই পয়েন্টে এসে চিন্তায় পড়ে যাবে। আচ্ছা চিন্তা করুক, এদিক থেকে I2 এসে I2টা, এই যে I2 এই পয়েন্টে এসে চিন্তায় পড়ে যাবে। তা I1 আর I2 একসাথে হয়ে I হয়ে এখানে ঢুকে যাবে। আচ্ছা আমি দিক দেওয়া শেষ। কারেন্টের দিক দেওয়াটা বুঝছো কিনা বলো, কারেন্টের দিক দেওয়া বুঝছো কিনা কমেন্ট করে জানাও। কারেন্টের দিক দেওয়া বুঝছো কিনা। প্রথমে তো আমি ব্যাটারি থেকে শুরু করছি, ওকে সবাই কারেন্টের দিক দেওয়া বুঝছে, বুঝলে একটু দেখো। আমি এটা একটু বড় করে আঁকার জন্য এতক্ষণ ধরে তিরিং বিরিং করতেছি। বড় করে আঁকলে তোমরা কারেন্টের দিক দেওয়াগুলো একটু ভালো মতো বুঝতে পারবে। দেখো কারেন্টের দিকগুলো দিছিলাম, এখান থেকে আই বের হয়েছিল, এই যে আই বের হয়েছিল, আই ঢুকছে, ঠিক না, ব্যাটারি থেকে যেটা বের হয়েছে সেটাই ঢুকছে, এবং এই আইটা এখানে গিয়ে ভাগ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক এবার দিব লুপের নাম। লুপের নাম বলতে কি বুঝাচ্ছি, লুপের নাম মানে হচ্ছে, লুপ কি জিনিস সেটা একটু আগে বুঝো। লুপ মানে তুমি মনে করো এখান থেকে যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করে কিছু দূর গেছো, আবার কিছু দূর গেছো, আবার কিছু দূর গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসছো, আবার তুমি সেম কাজ করতেছো, যাচ্ছ আবার গেছো, আবার গেছো, আবার আগের জায়গায় ফেরত আসছো। মানে তুমি যাওয়া শুরু করছো, যেখান থেকে শুরু করছো সেখানে আবার ফেরত আসছো। মনে করো তুমি এ থেকে গেছো বিতে, বি থেকে গেছো সিতে, সি থেকে গেছো ডিতে, এবং ডি থেকে আবার এতে আসছো, সেটাই লুপ। লুপ মানে তুমি আবার চক্রাকারে আগের জায়গায় ফেরত চলে আসছো, সেটাই লুপ। এখন আমি বলছি লুপের নাম দিব। এখানে কয়টা লুপ বানানো যাচ্ছে সেটা দেখব। লুপ মানে আমি এখানে ঘর বুঝবো, কয়টা ঘর বানাইতে পারতেছি, একটা, দুইটা, আবার পুরোটা মিলে একটা, তিনটা ঘর বানানো যায়। কিন্তু আমি দুইটা ঘর বানাই সলভ করলে আমার আনসার চলে আসবে, কারণ আমাদের ইন্টার লেভেলে এর থেকে বেশি দিবে না। আচ্ছা আমি এখন লুপের নাম দিব। লুপের নাম দেওয়ার জন্য আমি কালি ইউজ করতেছি সাদা কালি। এটার নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট, এটার নাম দিলাম সি পয়েন্ট, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। এ বি সি ডি ই এফ। এখন লুপ, লুপ মানে কি, লুপ মানে আমি প্রথমে এ ঘর যদি চিন্তা করি, এ ঘর তার মানে এ থেকে বিতে যাব, বি থেকে ইতে, ই থেকে এফ এ, এফ থেকে এতে। আমি যদি এ ঘর চিন্তা করি তাহলে বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে, ডি থেকে ই, ই থেকে বি। বা তুমি যদি সি থেকে শুরু করো, সি ডি ই বি সি, আবার সিতে যাইতে হবে। তুমি ডি থেকে শুরু করলে ডি ই বি সি ডি। আচ্ছা লুপের নাম, লুপের নাম দিব।
কথাটা কি বুঝছো? লুপের নাম দেওয়ার কথাটা কি বুঝছো? লুপের নাম দিব। এবার রোধের প্লাস মাইনাস, রোধের প্লাস মাইনাস, রোধের প্লাস মাইনাস দিব কারেন্ট আই, বা কারেন্ট যেদিকে ঢুকবে, কারেন্ট আমরা জানি সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসে, ঠিক না? প্লাস থেকে মাইনাসে। তো রোধের ক্ষেত্রে আমি একটা রোধের প্লাস মাইনাস দিব বলতেছি। রোধের প্লাস মাইনাস দিব মানে মনে করো এটা একটা রোধ, এই রোধের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে মনে করো এদিকে। কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? রোধের শুরু এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তার মানে যেখান থেকে যাচ্ছে সেটা প্লাস, যেখানে যাচ্ছে সেটা মাইনাস। রোধের চিহ্ন এভাবেই দিব, যেখান থেকে যাচ্ছে সেটা প্লাস, যেখানে যাচ্ছে সেটা মাইনাস। এখন রোধের প্লাস মাইনাস চিহ্নগুলো দিব। এখানে যতগুলো রোধ আছে সবগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস দিব। দেখি রোধ কোথায় কোথায় আছে। এই যে এখানে একটা আছে, এখানে এই রোধটা, এই রোধের ভিতর দিয়ে ঢুকছে I1 কারেন্ট, I1 কারেন্ট এই পয়েন্টে ঢুকছে, এই পয়েন্ট দিয়ে বের হইছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। এবার এই রোধ, এই রোধের মধ্য দিয়ে এই পয়েন্টে ঢুকছে I1, তার মানে এটা প্লাস, এই পয়েন্ট দিয়ে বের হইছে এটা মাইনাস। আচ্ছা, সেম ভাবে আরেকটা রোধ পাইছি, এই রোধের মধ্য দিয়ে কোন কারেন্টটা গেছে? I2টা গেছে, I2 এই পয়েন্টে ঢুকছে, এই পয়েন্টে বের হইছে। আচ্ছা, আর কই রোধ, আর কই? ওই যে আরেকটা আছে, এইটা এখানের মধ্যে দিয়ে I কারেন্ট এইদিকে ঢুকছে, এটা প্লাস, এটা বের হইছে, এটা মাইনাস। রোধের প্লাস মাইনাস বুঝছো কিনা বলো? রোধের প্লাস মাইনাস দিব, ব্যাপারটা বুঝছো কিনা বলো? কারেন্টের দিক, লুপের নাম, রোধের প্লাস মাইনাস, এই তিনটা কথা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই তিন কথা বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার? এবার 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 ভালো হলে প্লাস, খারাপ হইলে মাইনাস, এটা একটু বুঝি। মনে করো এটা হচ্ছে আমি, এটা আমি, এটা আমি। ওকে, আমি আগে মনে করো 10 ঘন্টা পড়তাম, আগে 10 ঘন্টা পড়তাম, এখন 15 ঘন্টা পড়ি। এটা কি ভালো নাকি খারাপ? তা আমি আগে বলতেছি 10 ঘন্টা না, এইভাবে না বলি, আমি আগে খারাপ কাজ করতাম, মানে আমি আগে নেগেটিভ কাজ করতাম, এখন আমি ভালো কাজ করি, পজিটিভ কাজ করতেছি, মানে আমি এখন খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে যাচ্ছি। আমি আগে খারাপ কাজ করতাম, এখন আমি ভালো কাজ করতেছি, মানে আমি আগে নেগেটিভ ছিলাম, এখন পজিটিভের দিকে যাচ্ছি। এটা কি ভালো নাকি খারাপ? আমি আগে নেগেটিভ ছিলাম, এখন পজিটিভের দিকে যাচ্ছি, এটা কি ভালো নাকি খারাপ? আমি আগে নেগেটিভ, এখন পজিটিভের দিকে যাচ্ছি, এটা কি ভালো নাকি খারাপ? বলো না, এটা আমার জন্য ভালো নাকি খারাপ? আমি আগে নেগেটিভে ছিলাম, এখন পজিটিভের দিকে যাচ্ছি। কারেন্ট চিন্তা করিও না, আমার ক্যারেক্টার চিন্তা করো, বা মানসিক অবস্থা চিন্তা করো, বা স্বাস্থ্যের, আমার স্বাস্থ্য আগে নেগেটিভের দিকে ছিল, এখন পজিটিভের দিকে যাচ্ছে। ভালো, ভালো, দুইজন বলছে ভালো। তাহলে আমার জন্য এটা কি ভালো? এটা ভালো। ভালো হইলে আমি প্লাস বসাবো, ভালো হইলে আমি প্লাস বসাবো। কিসের আগে? আমার আগে, আমার আগে একটা প্লাস চিহ্ন দিব, আমি প্লাস, তখন আমি কি প্লাস। আচ্ছা, আমি তখন প্লাস। যদি আমি আগে পজিটিভ ছিলাম, আগে অনেক ভালো ছিলাম, এখন খারাপের দিকে যাচ্ছি, নেগেটিভের দিকে যাচ্ছি, তাহলে এটা কি খারাপ নাকি ভালো? বলো না। আগে পজিটিভ ছিলাম, এখন নেগেটিভের দিকে যাচ্ছি, এটা খারাপ।
এটা খারাপ, এই খারাপ হইলে আমি মাইনাস দিব, খারাপ হইলে মাইনাস দিব। কোথায় দিব? আমার আগে মাইনাস দিব। আচ্ছা এটা তো পজিটিভ, এটা নাম হচ্ছে আমার আগে মাইনাস চিহ্ন দিব। ভাইয়া এটা কি বুঝাচ্ছেন? এ কি বুঝাচ্ছি? এখনই বুঝে যাবা, এখনই বুঝে যাবা, এখনই বুঝবা, এখনই বুঝবা। আমি এটা সলভ করার জন্য ওইদিকে নিয়ে যাই। চলো বন্ধু আমরা ওইখানে যাই, আমরা একটু সলভ করি। তোমাকে আজকে সলভ করব, এখন তিরিং বিরিং সলভ হবে। কি সলভ? তিরিং বিরিং সলভ। বিশ্বাস না হলে দেখিও, তিরিং বিরিং সলভই করব আমরা। এটা একবার সলভ করে ফেলতে পারলেই আমাদের কাজ শেষ। দেখো এই যে বর্তনীটা, এই যে বর্তনীটা, ঠিক আছে না? এখন আমি বলছিলাম এখানে কারশফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুটোটা একসাথে অ্যাপ্লাই করব। আচ্ছা কিভাবে অ্যাপ্লাই করা যায় একটু দেখি। এইখানে দেখো এই লুপের মধ্যে আমি প্রথমে একটা লুপ নিব, লুপ, লুপের নাম দিব এই যে লুপ। আমি বললাম এ বি ই এফ এ, লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে, কারশফের দ্বিতীয় সূত্র, এখানে আর লেখা যাচ্ছে না এটার কারণে, দ্বিতীয় সূত্র প্রয়োগ করে, কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। দেখো এ বি ই এফ, এটুক লিখলে হবে না, শুধু এ থেকে বিতে যাব, বি থেকে ইতে যাব, ই থেকে এফ এ গিয়ে আবার এতে ফেরত আসবো। সেজন্য লুপের নামে প্রথমে এ দিয়ে শুরু করছি, এ দিয়ে শেষ করা লাগবে। আমি এইভাবে যদি লিখি স্যারে বুঝবে, যিনি আমার খাতা কাটবেন উনি বুঝতে পারবে আমি এ থেকে প্রথমে বিতে যাব, তারপরে ইতে, তারপরে এফ এ, তারপরে এতে ফেরত আসবো। আচ্ছা এখন যাওয়ার পথে আমি যাওয়ার পথ যেদিকে ধরবো, আমি কোন দিকে ধরছি? আমি যাওয়ার পথ ধরছি ঘড়ির কাঁটার দিকে। কেন? এ থেকে বিতে, বি থেকে ইতে, ই থেকে এফ এ, এফ থেকে এতে, লুপ দিছি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। আমি একটা ঘড়ির কাঁটার দিকে দেখাবো আর একটা বিপরীতে দেখাবো, তোমাদের যাতে কনফিউশন না থাকে। ঘড়ির কাঁটার দিকে। এখন আমি কি করব? জাস্ট তোমরা পরীক্ষার হলে কলমের ঢাকনা পিছন দিয়ে লাগাও না, পিছনে লাগায় তুমি যাত্রা শুরু করবা, তোমার কলমকে যাত্রা শুরু করাবা। কলমের যাত্রা শুরু করি, চলো। কারেন্টের দিক কিচ্ছু চোখকে দেখবা না, তুমি চোখ বন্ধ করে রাখবা। চোখ বন্ধ করে শুধুমাত্র তোমার কলম কোন দিকে হাঁটতেছে, তোমার কলমের ক্যারেক্টার নির্ধারণ করবা। তোমার কলম কোন দিকে যাচ্ছে সেটার ক্যারেক্টার নির্ধারণ করবা। কিভাবে? দেখো শুরু করি, চলো। প্রথমে এ থেকে যাত্রা শুরু করতেছি। দেখো এ থেকে যাচ্ছে 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 যাচ্ছে, যাইতে যাইতে একটা রোধ পাইছে, একটা রোধ পাইছে। রোধটার মান কত? 10। আমরা জানি রোধ আর কিসের গুণফল? কারেন্টের গুণফল হয়, সেটা আমরা জানতাম না কারশফের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। আচ্ছা একটা রোধ পাইছে, একটা রোধ পাইছে যেটার মান হচ্ছে 10। এই রোধের ভিতর দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? I1। তার মানে I1 × 10, I1 × 10। এখন I1 × 10 এর আগে কি চিহ্ন বসবে সেটাই হচ্ছে আমাদের মূল খেলা। কারশফের সূত্র অ্যাপ্লাইয়ের মূল খেলা হচ্ছে I1 × 10, মানে IR1 বা I সামথিং যেটাই বলো, I1 × 10, এটার আগে কারেন্টটা কি বসবে, মানে দিকটা কি বসবে বা সাইনটা কি বসবে। দেখো এ থেকে যাচ্ছি 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 যাচ্ছি, এই রোধের মধ্যে পড়ছি, এই রোধে আছে 10 ওহম আর কারেন্ট যাচ্ছে I1, সে দুটোটা গুণ করলাম। কিন্তু আমি যাচ্ছি কোন দিক থেকে কোন দিকে? দেখো তো, রোধের প্লাস থেকে মাইনাসের দিকে, রোধের প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, ঠিক না? রোধের, দেখো না, আমি রোধের প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি। যখন যাচ্ছি 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 যাচ্ছি, রোধের প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি। ভালো নাকি খারাপ? খারাপ। যেহেতু খারাপ সেজন্য আগে দিব মাইনাস চিহ্ন। ওকে, আমি এই জায়গায় ছিলাম। এবার আবার যাওয়া শুরু করতেছি, যাচ্ছি 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 যাচ্ছি, বিতে গেছি, কিছু পাই নাই। এবার বি থেকে ইতে যাব, ই নিচের দিকে যাচ্ছি 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 যাচ্ছি, আরেকটা রোধের উপর পড়ছি, আরেকটা রোধের উপর পড়ছি, সেটার মান হচ্ছে 15। সেটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কি? I2।
i2 ইন্টু 15। এবার আমাকে বলো এই রোধের তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলা? এই দেখো বি থেকে যখন ইতে যাচ্ছিলা, রোধের মাইনাস চিহ্ন থেকে প্লাসের দিকে যাচ্ছ, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছ। ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো, তাহলে আগে বসবে প্লাস চিহ্ন। আচ্ছা, এরপর আবার আমি এখানে থেমে আছি এখনো, এবার যাচ্ছি ইতে, কিছু নাই। এবার ই থেকে কোথায় যাব? এফ এ। আচ্ছা, এফ এ যাচ্ছি, কিছু নাই। আচ্ছা, এরপর এফ থেকে এ তে যাচ্ছি, এই তো আরেকটা 5 ওহম মানের রোধ পাইছি। 5 ওহম মানের রোধ, সেখানে কারেন্ট যাচ্ছে i1, তার মানে i1 ইন্টু 5 এবং যাচ্ছি কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। দেখো না, এভাবে যাচ্ছি না, প্লাস থেকে মাইনাসের দিকে। আমি কলমটা কোন দিকে যাচ্ছে হিসাব করতেছি, কলমটা, কারণ আমি এখানের মধ্যে নাইলে তুমি বলবো ভাইয়া কারেন্ট এদিকে যাচ্ছে, আপনি কলম নিচের দিকে নামাচ্ছেন। আমি নিচের দিকে নামাচ্ছি কারণ আমি লুপ সেদিকে ধরছি। আচ্ছা, প্লাস থেকে মাইনাসে, এটা খারাপ। এরপর যাচ্ছে আবার এতে এসে থেমে গেছে, তার মানে ইকুয়াল টু 0, আর কিছু নাই। শেষ পর্যন্ত 0 লিখে দিব, সমান সমান দিয়ে 0 লিখে দিব। এতটুকু এসে সমান সমান দিয়ে কি লিখে দিব? 0। এখন 0 যদি লিখে দিই, এখান থেকে আমরা কি পাচ্ছি? একটা সমীকরণ এখান থেকে পাই -10i1 আর এদিকে -5i1, 15i2 -15i1 সমান সমান 0। এখান থেকে আমি পাই 15i2 সমান সমান 15i1। এখান থেকে আরেকটা লাইন কমায় দিয়ে i1 সমান i2 পাচ্ছি। i1 সমান i2 পেয়ে গেছি। এটা 1 নম্বর সমীকরণ। তোমাকে জানতে চাইছে কি জানো? i1 এর মান এবং i2 এর মান, তোমার থেকে সেটাই জানতে চাইছে। আচ্ছা, আমি যে কোনো একটা জাংশন মানে তিনটা তারওয়ালা পয়েন্ট কোনটা? এখানে 2টা তার, এখানেও 2টা তার। ইতে 1টা 2টা 3টা, বিতে 1টা 2টা 3টা, যে কোনো একটা জাংশন নাও। আমি লিখলাম এট জাংশন বি, জাংশন বি, কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে ব্যবহার করে পাই। দেখো বিতে কি হচ্ছে, কি ঘটতেছে একটু বলো না। বিতে আমাদের মিস্টার i1 সোনামণি ঢুকছে, i2 সোনামণি ঢুকছে, i বের হয়ে গেছে। তার মানে i1 i2 ঢুকছে, i বের হয়েছে। আচ্ছা, চলো দেখি। তার মানে এখানে i1 প্লাস i2 ঢুকছে, i বের হয়েছে। এটা আরেকটা সমীকরণ। তুমি এখান থেকে বুঝতে পারতেছো i এর মানটা হচ্ছে i1 আর i2 কে যোগ করে দেওয়া। জাস্ট iটা কি? i1 আর i2 কে যোগ করে দেওয়া। যে কোনো একটার মান পেলে i এর মান ইজিলি বের করে ফেলতে পারবা, কারণ i1 সমান i2। আচ্ছা, একটু গেল, এখনো পর্যন্ত আমরা সলভ করতে পারতেছি না। i এর যে কোনো একটার মান আসে নাই, কোনোটার মান আসে নাই, তা আমাদের লুপ আরেকটা লাগবে। আমরা a b e f a ইউজ করছি না, এবার আরেকটা লুপ এদিক থেকে নিচ্ছি। এবার অ্যান্টি ক্লকওয়াইজ নিই, কেমন? তুমি বললে আমি ক্লকওয়াইজও নিব, একই আসবে উত্তর। ক্লকওয়াইজ নিলেও একই উত্তর আসবে। আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে একটু দেখাই। অ্যান্টি ক্লকওয়াইজ, এবার লুপটা নিব এরকম বলতে কি বুঝাচ্ছি? এরকম বলতে যে কোনো একটা নাম নাও। আমি বি থেকে শুরু করি নাকি সি থেকে শুরু করব? যেখান থেকেই বলো। বি থেকে শুরু করলাম, বি, এরপর সি তে যাব না, এবার যাব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বি ই ডি সি বি। আরেকটা লুপ নিচ্ছি, ইউজিং কেভিএল মানে কারশফস ভোল্টেজ ল। কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতেছি। অ্যাট লুপের নাম কি দিছি? বি ই ডি, আচ্ছা এটা ছবির মধ্যে লিখে ফেলতেছি। লুপের নাম দিছি দেখো, ইউজিং কেভিএল অ্যাট লুপ, নাম দিলাম BEDCB, BEDCB
সি বি। এবার আবারও আমাদের কলম চালাবো, কলম চালাই, চলো এই যে কলম চালাবো। কোথা থেকে কোথায় যাব? প্রথমে বি, বি থেকে লাফাবো 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 15 ওহমে পড়লাম। 15 ওহম, সেখানের মধ্যে দিয়ে কারেন্ট কোনটা যাচ্ছে? I2। তার মানে আমি লিখলাম, এ দেখো লিখতেছি I2 ইন্টু 15, মানে কারেন্টের মান রোধের মান গুণ। এখন যাচ্ছিলাম কোন দিক থেকে কোন দিকে? বি থেকে ই এর দিকে, মানে রোধের মাইনাস থেকে প্লাসের দিকে, টক 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 টক, মাইনাস থেকে প্লাস, ভালো ভালো, নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছি, ভালো ভালো, পজিটিভ চিহ্ন দিলাম। ওকে, এরপর আবার যাই, এখানে এখানে থামছিলাম না, যাচ্ছি 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 ইতে, কোনো কিছু পাই নাই। ই থেকে এবার কোথায় যাব? ডিতে, ডিতে যাই, ডিক 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 ডিক, কিছু পাই নাই। এবার সিতে যাব, সিতে যাওয়ার সময় টং 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 টং, এই 20 ওহম রোধে আমাকে বাধা দিয়ে দিল। 20 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ঠিক না? কারেন্ট যাচ্ছে আই 20 ওহম রোধের মধ্যে দিয়ে, এবং যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাস, ভালো। তার মানে আই ইন্টু 20 ভালো, আই ইন্টু 20 ভালো, আই ইন্টু 20, এটা হচ্ছে ভালো, ভালো আমাদের দরকার, ভালো মানুষ। আচ্ছা, এবার 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 এই যে 20-তে থামছিলাম, এবার ডিতে, ডি থেকে সিতে গেছিলাম, এই যে এখানে গিয়ে এখন সিতে গিয়ে থামলাম। এরপর টাক 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 যাইতে যাইতে একটা ভোল্টেজ সোর্স পাইছি, একটা ভোল্টেজ সোর্স পাইছি। ভোল্টেজ সোর্সের আমি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছি। এটা যদি ভোল্টেজ সোর্স হয়, আমি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছি, ভোল্টেজ সোর্সের পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি। ভোল্টেজ সোর্সের জন্য এটা ভালো নাকি খারাপ? খারাপ। তাহলে মাইনাস ভি, ভি এর মান তো দেওয়াই আছে, -10 ভোল্ট, -10 ভোল্ট সমান, বিতে এসে থেমে গেছি, সমান 0। ও, এটা এখানে লিখে ফেলছি। আচ্ছা, সমান 0। আচ্ছা, এবার এখান থেকে কি পাই দেখো, আমি আই সমান কি বের করে রাখছি আগেই? আই সমান I1 প্লাস I2, যেখানে আই দেখবো আমি এটা লিখে দিব, I1 প্লাস I2 লিখে দিব। আচ্ছা চলো লিখে দিই, এখানে আছে I2, 15 I2, আর এখানে আই এর জায়গায় লিখে দিব I1 প্লাস I2, এদিকে আছে 20, -10টাকে ওই পাশে নিয়ে যাই, ইকুয়াল টু 10, এই -10টাকে ওপর পাশে নিয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে কি কি আসে দেখি, 15 I2, এখান থেকে আসে প্লাস 20 I1 প্লাস 20 I2 ইকুয়াল টু 10। এখান থেকে আসে, দেখো I1 সমান I2 বের করছি না আমরা 1 নম্বর সমীকরণে, I1 সমান I2, তো আমি যেখানে I1 আছে সেখানে I2 লিখে দিই, অথবা যেখানে I2 আছে সেখানে I1 লিখে দিই। আচ্ছা, I1 লিখে দিই, 15 I1 প্লাস 20 I1, তো I1ই আছে, 20 I1 সমান 10। কোত্থেকে? 1 নং সমীকরণ হতে, 1 নং হতে I1 সমান I2, আর এখানে লিখছি 2 নং হতে I সমান I1 প্লাস I2। এবার এখানে সলভ করতে থাকি, সলভ করলে এখানে 40 55 I1 সমান 10, সুতরাং I1 সমান 10/55 অ্যাম্পিয়ার, 10/55 অ্যাম্পিয়ার। I1 এর মান যেটা, I2 এর মানও সেটা, কারণ দুটোটা সমান, I2 সমান 10/55 অ্যাম্পিয়ার। আবার I বা টোটাল কারেন্টের মান কত? টোটাল কারেন্টের মান হচ্ছে 20/55 অ্যাম্পিয়ার। বিশ্বাস না হলে বের করে দেখিও, I1 এর সাথে I2 যোগ করে দিলেই I বের হয়ে যাবে। এখন আমাদের থেকে জানতে চাইছিল 5 ওহম রোধের মধ্য দিয়ে এবং 15 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট কত, মানে তোমার থেকে জানতে চাইছে মেইনলি I1 এবং I2, তো তুমি বের করে লিখে দিবা I1 এর মান এত, I2 এর মান এত। আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। .18 কাছাকাছি, 10/55 লিখলে 0.18 আসে।
আসছে? সবাই বুঝছো কিনা বলো? সবাই কি বুঝছো? জাস্ট 4টা স্টেপ, হ্যাঁ 4 স্টেপ আমাদেরকে ক্লিয়ার করে দিবে সবকিছু। এগুলা এই 4টা স্টেপ আমি নিজে নিজে পড়ার সময় নিজে নিজেই বানাইছি, বুঝতে পারছো? এটা তুমি ইউটিউবের কোনো লেকচার দেখলেও পাবা না, কোনো অন্য টিচারের লেকচার দেখলেও পাবা না। এই 4টা স্টেপ আমি আমার যখন ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম, আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি যাতে কাশ্যপের সূত্র ভালো মতো শিখতে পারি, আমি এই কথাগুলো নিজে নিজে বানাইছিলাম এবং এই 4 স্টেপ ফলো করে আমি সবগুলো সলভ করে ফেলতে পারতাম। এবং আমার যেসব বন্ধুরা জটিল জটিলগুলো সলভ করতে কষ্ট হয়ে যেত, ওদেরগুলো আমি এই টেকনিক ফলো করে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতাম, মিলে যেত। বুঝতে পারছো? 4টা স্টেপের কি? কারেন্টের দিক দিব, লুপের নাম দিব, রোধের প্লাস মাইনাস দিব, 4 নাম্বার ভালো হলে খারাপ, মানে কি ভালো হলে খারাপ বলতেছি, ভালো হলে পজিটিভ, খারাপ হলে নেগেটিভ। ভালো কখন? যখন তুমি মাইনাস থেকে প্লাসের দিকে যাবা ভালো, তুমি ভালো। আর খারাপ কখন? যখন তুমি প্লাস থেকে মাইনাসের দিকে যাবা তুমি খারাপ। ওকে, ক্লিয়ার? এখানের মধ্যে কিছু গুরুর বাণী দিই। হ্যাঁ, গুরুর বাণী হচ্ছে লুপ তুমি কি ঘড়ির কাঁটার দিকে নিবা নাকি ঘড়ির কাঁটার বিপরীতে নিবা, আমি এটা তোমার উপর ছেড়ে দিছি, তুমি যেভাবে খুশি সেভাবে নিবা। কারণ ভালো হইলে প্লাস, খারাপ হইলে মাইনাস আমরা তো অটোমেটিক্যালি দিব। এদিকে গেলে যদি ভালো হয়, এদিকে গেলে খারাপ হবে, সমস্যা কই? ঘুরে ফিরে একই কথাই হবে, ঘুরে ফিরে একই কথাই হবে। বুঝতে পারছো? মানে লাস্ট পর্যন্ত উত্তর একই হবে, শেষ পর্যন্ত উত্তর একই হবে। তুমি এভাবে নাও, এভাবে নাও, তুমি জাস্ট তোমার কলমকে নাচাইতে থাকবা, একটা পয়েন্টের উপর দিয়ে নাচাতে থাকবা, কলমের দিকের অনুযায়ী ক্যারেক্টার নির্ধারণ করবা, কলমটা যেদিকে যাচ্ছে, নট কারেন্টের দিক। কারেন্টের দিকটা চোখে এভাবে দিয়ে রাখবা, কারেন্ট তুমি কই আমি দেখতেছি না, তোমাকে আমি দেখবো না, আমার কলম কোন দিকে যাচ্ছে আমি সেটা খেয়াল করব। কলম যদি ব্যাটারির মাইনাস থেকে প্লাসে যায় ভালো, ব্যাটারির প্লাস থেকে মাইনাসে যাইলে খারাপ। কলম যদি রোদের মাইনাস থেকে প্লাসে যায় ভালো, রোদের প্লাস থেকে মাইনাসে গেলে খারাপ। ওকে, দুই ঘন্টা ক্লাস নেওয়ার পরে বলতেছে গান শোনাইতাম। গান শোনানোর মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, বুঝছো? ধরো আমি আজকে গান শোনাইলাম, এবং গানটা কয় ধরনের গান হইতে পারে? হয়তো রোমান্টিক গান হইতে পারে, নাহলে বিষণ্ণতার গান হইতে পারে, নাহলে আইটেম সং হইতে পারে, 3 ধরনের গান হইতে পারে। আমি ধরে নাও আমি রোমান্টিক কোনো সং গাইলাম, তখন বলবে স্যারের মনে রং লাগছে, স্যারের মনে রং লাগছে, বা আত্মীয় স্বজনরা বলা শুরু করবে ওর মনে মনে রং লাগছে, ক্লাসেও গান করতেছে রোমান্টিক গান গাইলে। যদি বিষণ্ণতার গান গায় বলবে যে ছেঁকা গাইছে মনে হয়, এই মনে হয় ছেঁকা তেকা খাইয়ে ক্লাসের মধ্যে গান করতেছে। আর আইটেম সং গাইলে তো বলবে যে পোলার তো চরিত্র খারাপ, ঠিক না? আইটেম সং তো গাওয়া যাবে না, নাহলে তো চাকি চাকি গাই ফেলতাম, ঠিক না? আচ্ছা যাই হোক, তো গান গাওয়ার মধ্যেও অনেক অনেক ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্লাস শেষ, মুনিরা সবখানে দেরিতে আসে, ক্লাস শেষ। গান গাওয়ার মধ্যে মানে গান গাইতে গেলে ঝামেলা, তো সেই জন্য গান না গাওয়াই মনে হয় বেটার আমার মতে। ওকে, গান না গাওয়াই মনে হয় বেটার, কারণ কোনোভাবে গাওয়া যায় না। যেটাই গাবা কেউ না কেউ কিছু একটা বলে উঠবে, কেউ না কেউ কিছু একটা বলে উঠবে। দেখছ কাশ্যপের সূত্র মাঝখানে থামাই দিয়ে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু ওই 35 জন ছিল মনে হয়, ওই 35 জন, এখনো তো 35 জন, ওই 35 জনের জন্য আমি, হ্যাঁ আমার নাচের ভিডিও আমি আজকে দেখে আপলোড করব একটা। আমি নাচ ভালো পারি, আমি নাচ ভালো পারি, আমার নাচের ভিডিও আপলোড করব। আবার ক্লাসিক্যাল না, ক্লাসিক্যালগুলো পারি না, এগুলো হচ্ছে না হাত পা নাড়ানো আর কি, সেগুলো পারি। ওকে,
দেখো একজন আমার থেকে আদায় করে নিচ্ছে, স্যার কালকে চ্যাপ্টার 10 কয়টায় নেবেন? দেখি, দেখা যাক কয়টায় নিব, দেখা যাক না। গলা ভাঙা, এখন গান গাইলে কাওয়ার, ওই যে কাকের ডাক দিছিলাম মনে আছে, কাকের ডাকে বের হবে, বুঝতে পারছো? আজকের পড়া সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই চ্যাপ্টারে কাশ্যপের সূত্র নিয়ে আর আটকাবা কিনা সেটা কমেন্ট করে জানাও। তোমরা যে যেখানেই পড়ো না কেন, যে স্যারের কাছে পড়ো না কেন, কাশ্যপের সূত্র পড়তে গেলে আমার নাম তোমাদের অবশ্যই মনে পড়বে, যেহেতু তোমাকে আমি 4 স্টেপে বুঝাই দিছি। তুমি আবার নতুন একটা স্যারের স্টেপ মাথায় যদি ঢুকায় গ্যাঞ্জাম লেগেও যায়, তুমি আবার আমার স্টেপে ফেরত আসবা, এটা আমার গ্যারান্টি। ওকে, মুনেরা মাহি কোশ্চেন দিতে না পারলে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি দিবা। তুমি আমাকে দিয়ে গ্রুপ আনলক করাইছো, এরপরে আর কোনো প্রশ্ন টশ্ন নাই, এরকম গ্রুপ আনলক না করলে সবাই মেসেজ দিয়ে দিয়ে সব মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজগুলো উপরে চলে যায়, সেজন্য। ওকে ওকে, বুঝছে। ওকে, তুল্যরোধ নিজে নিজে করে নিও। আর আর পারতেছি না, গলা ব্যথা করতেছে, সকাল থেকে টানা ক্লাস। তুল্যরোধ নিজে নিজে করে নিও, ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা, পিস, peace be upon you. আল্লাহ হাফেজ। এক লাইন গাইলাম, এটা সাসপেন্স।